আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমাদের ক্লাসে কিছু কাটাকাটি হবে, ফাটাফাটি হবে, এটার জন্য প্রস্তুত হও। আজকে আমাদের চ্যাপ্টার 3 এর উপরে 5 নাম্বার ক্লাস এবং সম্ভবত সবচেয়ে গভীরতম ক্লাস কনসেপ্টের, যে কনসেপ্ট হয়তোবা সবাই ঠিকঠাক মতো ধরতে পারবা না, বাট এতে হতাশ হওয়া, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার কিছু নাই। বিকজ যে টপিকগুলো আজকে পড়তে হবে, বিশেষ করে এইটা কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা জিনিসটা গতদিন হালকা একটু ইন্ট্রোডাকশন দিছিলাম আমি ক্লাসের শেষে। বাট জেনে রাখো, আমি যেভাবে পড়াবো, যে বিস্তার নিয়ে পড়াবো, অর্থাৎ যত গভীরে যাওয়ার চেষ্টা করব, সেটা তোমাদের বইতে নাই। তাহলে কেন পড়াবো? কারণটা হচ্ছে ওইটা তোমার ইন্টারমিডিয়েটে পড়া লাগবে। তাতেও আসলে মূল ব্যাপার না, আসল ব্যাপারটা হচ্ছে এটার পুরো কথাটা না শুনলে, অর্ধেক শুনলে আসলে আলটিমেটলি পারপাসটা সার্ভ হয় না। যে কারণে পড়াচ্ছি, এটা উদ্দেশ্যটা সফল হয় না। সো এই জন্য আসলে আমাকে পুরোটুকুই বলতে হবে। অর্ধেক কথা বলে ছেড়ে দিলে যেটা হবে, তোমাদের বইতে বা স্কুলের ক্লাসে যেটা হয় ওইটাই হবে আর কি, মানে বুঝবা না। হ্যাঁ, পরীক্ষায় নাম্বার পাবা হয়তো বা কোনো রকমে ঠেলে গুতায়, কিন্তু আসলে কাজ হবে না। হ্যাঁ, সো এই জন্য আমি আসলে একটু ফুল লেন্থ ড্রাইভ করব। এটার জন্য তোমার একটু কষ্ট হইতে পারে, বাট ট্রাস্ট মি, আই হ্যাভ গট লং এক্সপিরিয়েন্স ইন দিস থিং। যদি তোমাদের মতো বাচ্চাদের সাথে, কোচিদের সাথে এগুলো নিয়ে আলোচনা করা হয়, আমি যেভাবে করি, একটু যদি লেগে থাকো, তাহলে যেটা হবে, আস্তে করে দেখবা যে তোমার কাছে সব খোলাসা হয়ে গেছে। কিন্তু এটার জন্য একটু সময় লাগবে। সো যেহেতু সময় লাগবে, তাহলে আজকের ক্লাসে একটা কাজ করা লাগবে। তোমরা ক্লাসের মধ্যে আমাকে যেমন বিভিন্ন সময় প্রশ্ন করো, আজকের ক্লাসে এটা করা যাবে না। অর্থাৎ আজকের ক্লাসে আমাকে বলতে দিতে হবে বেশি, তুমি শুনবা অনেক বেশি, তুমি বলবা না। ঠিক আছে? তুমি প্রশ্ন করবা একমাত্র তখন যখন আমি তোমাকে কোনো প্রশ্ন করব তার রিপ্লাই হিসাবে। ওকে, সো আজকে একটু আমরা এইভাবে ক্লাস করব। তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? গতদিন যেটা বলছিলাম, এটা আসলে বন্ধুর ঠিকানা। বন্ধুর ঠিকানা, তোমার বন্ধু যদি ধরে নেওয়া যায় এই বাড়িতে আছে, তুমি জানো, তো বন্ধুর কাছে কোনো একটা পার্সেল পাঠাইতে হবে তোমার। ধরো তুমি একটা পেঁয়াজ পাঠাইতে চাও, এই পেঁয়াজটা তুমি তোমার বন্ধুর কাছে পাঠাইতে চাও। তো কিভাবে যাবে? কোনো একজন দারোয়ান মারফত যাবে, সিকিউরিটি চাচার কাছে। তো চাচাকে তো তোমার কতগুলো ইনফরমেশন বলে দিতে হবে, তাই না? কি কি ইনফরমেশন বলে দিতে হবে? যে এইখানে প্রথমে বলতে হবে কোন ফ্লোরে থাকে, কত তলায়। তাহলে ফ্লোর নাম্বারটা বলে দিতে হবে, ফ্লোরের নাম্বার বলতে হবে কিন্তু। ঠিক আছে, সব কিছু আমরা নাম্বারের রেসপেক্টে করব। ওই ফ্লোরে কি তোমার বন্ধু একা থাকে? দ্য আনসার ইজ নো। ওই ফ্লোরে আরও অনেক মানুষ থাকে। তাহলে ওই ফ্লোরে যে অনেকগুলো ফ্ল্যাট আছে, কোন ফ্ল্যাটে যে তোমার বন্ধু থাকে সেইটাও বলে দিতে হবে, যে এই ফ্লোরের এই ফ্ল্যাটে যাবে। ওই ফ্ল্যাটে কি তোমার বন্ধু একা থাকে? দ্য আনসার ইজ নো। ওর ফ্ল্যাটে আবার অনেকগুলো রুম আছে, তার মানে রুম নাম্বারও বলে দিতে হবে, যে আমার বন্ধু কিন্তু এত নাম্বার রুমে থাকে। এরপরের কথা হচ্ছে, ওই রুমটা তো ওর একার না। ওই রুমে ধরে নাও আপাতত যে কোনো রুমে সর্বোচ্চ 2 জন মানুষ থাকতে পারে। ঠিক আছে? তাহলে তোমাকে এখন বলতে হবে যে ওই রুমের মধ্যেকার কোন মানুষটা সে। আমার কথা কি বুঝছো? একটা রুমে সর্বোচ্চ কয়জন মানুষ ধরে নিব আমরা এখন? বলো। 2 জন। সেই 2 জনের মধ্যে যে মানুষ দুইটা আছে, তারা শতভাগ একই রকম ধরে নাও, দেখতে, শুনতে, তাদের ভর, চেহারা সবই মোটামুটি একই রকম। তাই যদি হয়, তাহলে তোমাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে কিন্তু, যে এই রুমটার মধ্যেকার কোন মানুষটার কাছে এই গিফটটা পৌঁছাইতে হবে, তা নাহলে ভুল মানুষের কাছে চলে যাবে। সো তার মানে হচ্ছে, এই 3টা ইনফরমেশন দেওয়ার পরে সাথে আরও একটা ইনফরমেশন দিতে হবে, যে তোমার বন্ধুটা কোনটা। এই 4টা ইনফরমেশন যখন তুমি ঠিকঠাকভাবে দিতে পারবা, এই 4টা ইনফরমেশন যখন ঠিকঠাক দিতে পারবা, তখন হচ্ছে তোমার এই চিঠিটা বা পার্সেলটা ঠিক জায়গায় আসলে পৌঁছাবে। এই 4টা ইনফরমেশন যখন আমরা কোনো একটা পরমাণুর ভিতরে একটা ইলেকট্রনের জন্য বলি, কীরকম ব্যাপারটা? সেটা হচ্ছে, ধরো তোমরা জানো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কি থাকে বলো তো? আচ্ছা, কক্ষপথ নামে তো ডাকা যাবে না। আমরা বলছিলাম যে কক্ষপথ নামটা কার দেওয়া ছিল? রাদারফোর্ডের। ওইটাকে ডেভেলপ করে বিজ্ঞানী বোর কি নাম দিছিল মনে আছে? কক্ষপথগুলোকে কি নামে রাখছিল? শক্তি স্তর। তাহলে এখন আমরা শক্তি স্তরের কথা বলবো। ওকে, সো এটা আমাদের নিউক্লিয়াস। সো এখন ঘটনা হচ্ছে যে আমরা কি বলে, আমরা জানি ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে সাজানো থাকে। ওই সজ্জাটা যে কিভাবে থাকে সেইটাই বোঝার চেষ্টা করতেছি। সো এটা কোনো একটা পরমাণু। এখন দেখো তো, আমাকে একটু বলো, এই পরমাণুর আমি যদি বলি এই যে ইলেকট্রনটা, এর অ্যাড্রেস আর এই ইলেকট্রনের অ্যাড্রেস, এই দুইটা কি একই নাকি আলাদা? বলেন তো আমাকে একটু। আলাদা। এইটা হচ্ছে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন, এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন।
তার মানে আমরা শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে? ছোট হাতের n দিয়ে প্রকাশ করছিলাম। সো এই ইলেকট্রনটার জন্য তোমার n এর যে ভ্যালু হবে বলো তো, এইটার জন্য n এর ভ্যালু কত হবে? 1। আর এই যে ইলেকট্রনটা, এর জন্য n এর ভ্যালু আমাদের কত হবে বলেন তো? 2 হবে। তার মানে বুঝতেই পারতেছো অলরেডি, ফর ইচ সিঙ্গেল ইলেকট্রন দ্য অ্যাড্রেস উইল বি ডিফারেন্ট, দ্য নাম্বারস দ্যাট উইল বি এক্সপ্রেসিং ফর দ্যার অ্যাড্রেস উইল বি ডিফারেন্ট। যে নাম্বারগুলো দিয়ে আমরা তাদের ঠিকানাগুলো প্রকাশ করব সেই নাম্বারগুলো আলাদা আলাদা হবে। সহজ। সো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোন নাম্বারগুলো? এই ইলেকট্রনের অ্যাড্রেস প্রকাশ করার জন্য তোমার কাছে এখন যেমন মনে হচ্ছে যে শুধুমাত্র n দিয়ে বললেই হয়, একটু ভাবো তো, শুধু কি n দিয়ে বললেই হয় নাকি আরও ইনফরমেশন লাগবে বলো তো? এই প্রথম শক্তি স্তরে এই ইলেকট্রনটা, পাশের ইলেকট্রনটাকে বুঝতে পারবো। এই তো n এর মান যদি 1 লিখে দাও তাহলে তো পাশের ইলেকট্রনটার জন্যও কিন্তু n এর মান 1। তার মানে এই দুইটা ইলেকট্রনকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। ওই দুইটা ইলেকট্রনের মধ্যে ডিফারেন্সিয়েশনের জন্য, পার্থক্য আলাদা বোঝানোর জন্য তোমার আরও কিছু ইনফরমেশন লাগবে। তোমরা আমার কথা বোঝো না? হ্যাঁ, এই তো ইউ আর গেটিং দ্য আইডিয়া। তার মানে শক্তি স্তরের ভিতরের যে আরও ক্লাসিফিকেশনগুলো ছিল, আরও যে সাব ক্লাস ছিল, আরও যে ছোট ছোট ব্যাপার ছিল, সেগুলোও লাগবে। এই যে তুমি একটা নাম বললা উপশক্তি স্তর, উপশক্তি স্তর লাগবে। উপশক্তি স্তরের ভিতরে যদি কিছু থেকে থাকে সেই জিনিসটা আমার লাগবে, তারও ভিতরে যদি কিছু থেকে থাকে সেই জিনিসটা আমার লাগবে। মানে যতগুলো স্তরে আমরা আলাদা আলাদা ব্যাপার পাবো, প্রত্যেকটার আমার নাম্বার লাগবে। তারপরে আমি একেবারে একটা স্পেসিফিক ইলেকট্রনকে পিন পয়েন্ট লোকেট করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো তাহলে ব্যাপারটা হচ্ছে এই ইলেকট্রনের জন্য একটা নাম্বারের সেট পাওয়া যাবে, তাই না? তার শক্তি স্তর সংখ্যা, তার উপশক্তি স্তর সংখ্যা, এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা একটা সেট পাবো। ওইটা হচ্ছে ওই ইলেকট্রনটার অ্যাড্রেস। ওই যে নাম্বারের সেটগুলো হবে, সেই সেটটাকে বলবো এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। আবার এরকম আরেকটা সেট আরেকটা ইলেকট্রনের জন্য পাবো, ওইটা হচ্ছে সেই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। তোমরা কি বুঝছো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি? তাহলে কোয়ান্টাম সংখ্যার যদি ফর্মাল ডেফিনেশন চায় পরীক্ষার হলে, এইগুলো তো আর কইতে পারবা না যে বন্ধুর ঠিকানা। তুমি কি কবা? কিছু বক্কর চক্কর বলার আগে ওটা আমি একেবারে লাস্টে আগামী ক্লাসে শুরুতে দেখাবো, যে মানে আসলে ফর্মাল ডেফিনেশনটা কি, যেন তুমি নিজেই ফর্মাল ডেফিনেশনটা দাঁড় করাইতে পারো। এই জন্য আজকে দেখাচ্ছি না, তারপরে একটু হালকা করে শুনে রাখো। হ্যাঁ, সেট অফ নাম্বারস, বেসিক্যালি দ্যাট ইজ এ সেট অফ নাম্বারস। সো আমরা বাংলা এভাবে বলি যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো ইলেকট্রনের যে পথে চলতেছে সেই পথের আকার আকৃতি নির্দেশক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা একসাথে বলি ওই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। মানে মোটামুটি রাফলি আইডিয়াটা হচ্ছে এরকম আর কি। সো আপাতত বেশি গভীরে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট আজকে নাম্বারগুলো শিখবো। তার আগে আমাকে একটু বলো, আমার হাতে তো একটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, আমি আবার একটু গল্পের মধ্যে ঢুকবো। সেটা হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু কাটি, দাঁড়াও, আমাকে একটু সময় দাও। পেঁয়াজ কাটা তো সবাই দেখছো, সো তোমাদেরকে দেখানোর কিছু নাই, আমি জাস্ট এটাকে, দাঁড়াও, বিসমিল্লাহ, কাটি ফেলছি। আর একটা কাটতে হবে, আচ্ছা ওটা না কাটি। ওকে, সো আমি পেঁয়াজ কাটছি। পেঁয়াজ তোমরা সবাই জীবনে কম বেশি কাটছো। এই পেঁয়াজের, সরি আমার হাতে একটু নিয়ন্ত্রণ খারাপ পড়ে গেল, ব্যাপার না। এই পেঁয়াজের বাইরে একটা খোসা আছে, তোমরা দেখতে পাচ্ছ। খোসাটাকে যদি আমি ফেলে দিই ভালো হবে। ওকে, সো পেঁয়াজের ভিতরে তোমরা গঠন তো দেখছো, এখানে দেখা যাবে না। আবার রসুনের ভেতরেও তোমরা গঠন দেখছো। আমাকে একটু বলো তো, পেঁয়াজের ভেতরে যে গঠন থাকে, রসুনের ভেতরে কি ওরকম গঠন থাকে নাকি এর সেপারেশন বা এর যে সেল ডিভিশনগুলো আলাদা না? বোঝো না এই ব্যাপারটা? আলাদা হয়। আচ্ছা, আমি যদি একটু আঁকার চেষ্টা করি, একটা পেঁয়াজ যদি তুমি একটু কাটাকাটি করো নিজে, তাহলে মোটামুটি মনে হয় এরকম কিছু একটা পাওয়া আর কি। এটা ধরো একটা পেঁয়াজ। আমি বায়োলজি ছবিটবি ভালো আঁকতে পারি না, আগে একসময় ছোটোবেলায় পারতাম, এখন আর পারি না, হয় না, অনেকদিন প্র্যাকটিস নাই তো। ভিতরের অংশটা এরকম চিকন হয় না, দেখছো? এইটা যতই বাইরের দিকে যায় এরকম পেটটা মোটা হইতে থাকে, হইতে হইতে না একসময় এটা মোটামুটি সার্কেলে পরিণত হয়ে যায়। দেখছো এই পার্টগুলো দেখলে দেখবো অনেকটা সার্কেলের মতো, কিন্তু ভিতরেরগুলা কিন্তু একটু লম্বাটে থাকে। এই ব্যাপারটা কি দেখছো তোমরা? ওকে, সো তার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াইতেছে হচ্ছে, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, তুমি যদি কল্পনা করো যে এখানে একটা সেন্টার ছিল, সেন্টার থেকে যত দূরে যাচ্ছ
তোমার শেপ ব্যাপারটা কি তত বদলাচ্ছে নাকি একই থাকতেছে আমাকে একটু বলো তো। বদলা যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য ফান ফ্যাক্ট অ্যাবাউট নেচার, যে সাম থিংস মাইট লুক in a way, in a very small stage, but when it grows up, that takes a different shape because of so many other things. মজার ব্যাপার, তুমি যখন আম্মুর ফ্যাটের মধ্যে ছিলা তখন তুমি একটা ছোট্ট মাংসপিণ্ডের মতো ছিলা। তোমার এন্ডোডার্ম, একটোডার্ম, আরও মেসোডার্ম কি কি জানি বায়োলজিতে আছে, তোমরা পড়বা যে শরীরের ভ্রূণের 3টা অংশ থাকে না কি জানি বলে আর কি। ওগুলো যখন বড় হয় তখন এক একটা অংশ আসলে এক একটা জিনিসের রূপ নেয়। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। এটা যেমন পেঁয়াজের গঠন দেখাইলাম, পেঁয়াজের গঠনে যেমন এক চেহারা থাকে, রসুনের ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছ তুমি আর এক রকমের কাহিনী, প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল কি বলে এটাকে কোয়ার মতো, তাই না। তার মানে প্রকৃতি আসলে এক একটা জিনিসকে বানাইছে এক একভাবে, এটাই প্রকৃতির অদ্ভুত খেলা। হ্যাঁ, সো আমরা আসলে এই অদ্ভুত খেলাগুলো পরমাণুর জন্য বোঝার চেষ্টা করতেছি আর কি। ওকে, সো সাব অ্যাটমিক লেয়ার্স সম্পর্কে ধারণা। সাব অ্যাটমিক মানে কি? অ্যাটমের ভিতরের যে লেভেলটা, লেয়ারগুলো, তাকে আমরা বলবো হচ্ছে সাব অ্যাটমিক, ঠিক আছে না। এটা তো আগে একদিন বুঝাইছিলাম মনে হয়, সাব অ্যাটমিক জিনিসটা কি, যে অ্যাটমের ভিতরে, অ্যাটম মানে কি পরমাণু। সো আমরা এটাকে বাংলায় বলতে পারি কি, সাব অ্যাটমিকের বাংলা বলা যায় কি উপপারমাণবিক। উপপারমাণবিক পর্যায় সম্পর্কে ধারণা, সম্পর্কে ধারণা। আচ্ছা আমাকে একটু বলো, আমরা একটা পরমাণুর ভিতরে যদি ঢুকতে থাকি, লেয়ার বাই লেয়ার যদি আনফোল্ড করতে থাকি, তাহলে ভিতরে আমরা কি পাবো? পরমাণুর ভিতরে ঢুকে প্রথমত শক্তি স্তর পাওয়া যাবে কয়েকটা, তাই না। ওই যে তোমার বন্ধুর বাসার বাইরে দাঁড়ায় যেমন তুমি কতগুলো ফ্লোর দেখতে পারো, হ্যাঁ, যে এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। সো একইভাবে পরমাণুর বাইরে দাঁড়ায় তুমি দেখো যদি, তাহলে দেখবে কতগুলো শক্তি স্তর দেখা যাচ্ছে বাইরে থেকে। কোনো একটা শক্তি স্তরের ভিতরে যদি তুমি ঢুকে যাও, যে দেখি এই শক্তি স্তরের ভিতরে ঢুকলাম, তৃতীয় শক্তি স্তরে ঢুকলা তুমি, কথার কথা আর কি, তাহলে বলো তো ওই শক্তি স্তরের ভিতরে ঢুকে তুমি কি পাবা? বলো, কোন একটা উপশক্তি স্তর পাবা। আচ্ছা ওকে, সো এইটার ভিতরে আমরা ঢুকলে পাবো উপশক্তি স্তর। এখন আমাকে একটু বলতে হবে শক্তি স্তরের ইংরেজি কি? এনার্জি লেভেল। এইটাকে বলে এনার্জি লেভেল। লেভেল এর আরেকটা নাম কি বলা যায়? শেল। ওকে, তাহলে এইটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এনার্জি সাব লেভেল। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সাবশেল। সাব এনার্জি লেভেল বলা যায়, বাট এটা নামটা বড় হয়ে যায় বলে বলে না, এটাকে বলা হচ্ছে সাবশেল। ওকে, এবার বলো আমাকে, সো শক্তি স্তরের ভিতরে ঢুকলে আমরা উপশক্তি স্তর পাবো, এই আইডিয়াটা মোটামুটি তোমাদের এতদিনে হয়েছে। এখন আমাকে বলো, যদি উপশক্তি স্তরের ভিতরে ঢুকো তাহলে তুমি কি পাবা? ডাইমেনশন বা মাত্রা। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা পাই তাকে আমরা নাম দেই হচ্ছে অরবিটাল। এই বস্তুটার আমরা নাম দেই হচ্ছে অরবিটাল। সো অরবিটালের ইংরেজি অরবিটালি, মানে বুঝতেই পারতেছো এটা একটা ইংরেজি ওয়ার্ড। ওকে, আমি তোমাদেরকে ইংরেজিগুলো দিয়ে বলতেছি যেন তোমরা একটু গুগল করলেও আরও অনেক কিছু শিখতে পারো, তোমাদের বইয়ের লেখা ভুলভাল এগুলো টের পাও। আর আরও ভালো টের পাবা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন দেখবা যে এই 9-10-এ শিখানো বুলশিটগুলো যদি সত্য হইতো তাহলে ইন্টারমিডিয়েটের একটাও বোর্ডের কোশ্চেন সলভ করতে পারতাম না। ভার্সিটির কোশ্চেন তো দূরে থাক। আচ্ছা, অরবিটালের ভিতরে কি পাবো আমরা? যে কোনো একটা অরবিটালের ভিতরে পাবো আমরা মূলত হচ্ছে ইলেকট্রন। এই যে তোমার ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন আসলে অরবিটালে থাকে। বুঝেছো এবার? ওকে, সো ইলেকট্রনের ইংরেজি তো ইলেকট্রন ভাই। এখন এই ইলেকট্রনটাকে তোমার আসলে বন্ধু হিসাবে কনসিডার করা লাগবে। তুমি তোমার যে বন্ধুর অ্যাড্রেস খুঁজতেছিলা, তুমি আসলে ইলেকট্রনের অ্যাড্রেস খুঁজতেছো। এখন এটা এইভাবে চিন্তা করা লাগবে, ঠিক আছে। সো এখন দেখো, এই যে শক্তি স্তর, কত নাম্বার শক্তি স্তরে যে আছে সে, এটা প্রকাশ করার জন্য তোমার একটা নাম্বার লাগবে। সেই নাম্বারটাকে আমরা লিখবো হচ্ছে কি দিয়ে জানো? সেই নাম্বারটাকে আমরা লিখবো এন দিয়ে। এন অর্থাৎ এই যে তুমি একটু আগে যে লিখতেছিলা, কোথায় জানি, এই যে এইটার জন্য লিখতেছিলা n=1, এটার জন্য লিখতেছিলা n=2, এইভাবে এন দিয়ে লিখবো আমরা। তো তারপরে উপশক্তি স্তরকে তাহলে কি দিয়ে প্রকাশ করব? সেটাকে হচ্ছে এল দিয়ে প্রকাশ করব। কেন এল? এগুলোর কারণ আছে, পরে আস্তে আস্তে জানবা আর কি। অরবিটালকে প্রকাশ করব, হ্যাঁ আপনি একটু বলেন কেন এল? একটা শব্দ আছে অ্যাজিমুথাল, ওইখান থেকে এল আসে আর কি। অ্যাজিমুথাল এখন বুঝবা না তো, ঠিক আছে, আস্তে আস্তে জানবা, সমস্যা নেই। এখন জাস্ট শোনো, আজকের ক্লাস শুধুই শোনার ক্লাস, কিচ্ছু না। আচ্ছা, অরবিটালকে প্রকাশ করব আমরা এম দিয়ে। এম কেন? এমতে ম্যাগনেটিক বুঝায়, আর কিছু না।
আচ্ছা, এবার আসো ইলেকট্রনকে কি দিয়ে প্রকাশ করে। ইলেকট্রনকে প্রকাশ করবো আমরা এস দিয়ে। তাহলে তোমার বন্ধুর অ্যাড্রেস বোঝার জন্য যেমন তোমার 4টা ইনফরমেশন লাগতো, কি কি ইনফরমেশন একটু মনে করে বলেন তো। প্রথমত কি লাগতো, ফ্লোর, ওইটা ওই উদাহরণটা খুব ইম্পর্ট্যান্ট। ফ্লোর, যে কোন ফ্লোরে থাকে। তারপরে কি ইনফরমেশন লাগতো বলো, ফ্ল্যাট। তারপরে লাগতো রুম, আর রুমের ভিতরে থাকে তোমার বন্ধু। 4টা ইনফরমেশন লাগতো, যে তোমার স্পেসিফিক বন্ধুর নাম্বারটা কোনটা। ওই রুমের মধ্যে তোমার 2টা বন্ধু থাকে বা 2টা মানুষ থাকে, ওর মধ্যে কোনটা তোমার বন্ধু। সো ব্যাপারটা হচ্ছে এখন ইলেকট্রনের ক্ষেত্রে এই 4টা ইনফরমেশন আমার লাগবে। NLMS তোমাদের বইতে 9-10 পর্যন্ত এই 2টার আলোচনা আছে, এই 2টা বলে নাই। এই 2টা বলে নাই বলে কেউ কিছু বোঝে না। এখন আমি যেটা করব, তোমার এই 4টাই শিখাবো, তোমার একটু কষ্ট হবে, বাট ট্রাস্ট মি। যে অরবিটাল গুলো থাকে বা পি পি সাবশেলে যেমন এক্স ওয়াই ওয়াই জেড এগুলো আছে, এগুলোকে কি ডাইমেনশন বলেন? নট নেসেসারিলি, নো অ্যাকচুয়ালি হয়তো বা তোমাদেরকে বলছে, বুঝাইছে, দ্যাট ইজ অলসো ফাইন, দ্যাট ইজ অলসো এ গুড মেথড অফ টিচিং, ইটস ওকে। আমরা দেখবো আর কি আস্তে আস্তে। এবার শোনো একটু মনোযোগ দিয়ে। সো তাহলে আমাকে একটু বলো তো, এই এন এর ভ্যালু যখন তোমারে বলছে n = 3, কথার কথা ধরো কোন একটা ইলেকট্রনের জন্য n = 3 বলছে, তার মানে তুমি কি বুঝতেছো এখান থেকে, ওইটা কি কোথায় আছে, থার্ড শেলে না? আচ্ছা, তোমাকে যদি বলে l = 2 ধরো, তার মানে কি কোন একটা সাবশেলের কথা বোঝাচ্ছে না? আচ্ছা, m = যদি বলে ধরো যে -2, কথার কথা আর কি, তাহলে এটা আবার একটা কি বোঝাচ্ছে, অরবিটাল বোঝাচ্ছে। কারণ m দিয়ে তো অরবিটাল বোঝায়, এই যে m দিয়ে অরবিটাল বোঝায়, আর s মানে কিছু একটা ইলেকট্রন বোঝায় আর কি। এখন তোমাদের 9-10-এ যেহেতু 4টার কথা বলে নাই, তাদের একটা ঘন্ট পাকাইতে হয়েছে যে ওরে বুঝাবো কেমনে আসলে। তো বুঝাইতে গেলে তো আসলে অরবিটাল পর্যন্ত না গেলে ইলেকট্রনকে রিচ করা যায় না। মানে তোমার ধরো দারোয়ান বা সিকিউরিটি চাচা, যার হাতে তুমি গিফটটা দিছো যে পার্সেলটা পৌঁছায় দেন প্লিজ, সেই চাচা করছে কি, ওই ফ্লোরে গেছে, যে ওই ফ্ল্যাটের সামনেও গেছে, যে না সে রুম পর্যন্ত যায় নাই, বুঝো নাই? ফ্ল্যাটের মধ্যে ঢুকে তো তার স্পেসিফিক ওই রুমটাতে যাওয়া লাগবে, তারপরে তোমার বন্ধুকে খুঁজে বের করা লাগবে। কিন্তু তোমাদের বইতে সিদ্ধান্ত নিছে এই 2 লেভেল আমরা 9-10-এ শিখাবো, ইন্টারভিউতে সব আবার শিখাবো ঠিক মতো। যেহেতু তোমার দারোয়ান চাচা ফ্ল্যাটের বাইরে দাঁড়ায় আছে, রুম পর্যন্ত যায় নাই, তাহলে এবার তার কাছে কি জানো, তার কাছে কিন্তু ওই ফ্ল্যাট আর রুম একই কথা, সে যায় ফ্ল্যাটে যায় পৌঁছায় দিয়ে চলে আসছে। তোমরা আমার কথা বোঝো নাই? এই কারণে বইতে দেখবা বারবার এই উপশক্তি স্তরকে অরবিটাল বলে ডাকছে, বাট উপশক্তি স্তর আর অরবিটাল 2টা জিনিস আলাদা। তারা কেন এটা ডাকছে, বিকজ তারা ওই যে ফ্ল্যাটের বাইরে যে গিফট দিয়ে চলে আসছে। এবার তুমি বুঝে নাও, ওই বুঝে নাও তোমার উপরে ছেড়ে দিছে বলেই তো তুমি কিছু বোঝো না। ফানি থিং অ্যাবাউট বাংলাদেশ, খোদা। ওকে, সো আশা করি বুঝছো, আরও বুঝবা আস্তে আস্তে, ধীরে ধীরে সামনে যাই আমরা। বাট এই জিনিসগুলো আপাতত ম্যাথমেটিক্যালি চিন্তা করার চেষ্টা করো, ফিজিক্যালি না। ফিজিক্যালি বাস্তবে হাতে ধরে দেখাইতে গেলে বড় বিপদ, কারণ এগুলোর শেপ, বাস্তবে এগুলোর যে অ্যাকচুয়াল শেপ, আমি যেমন একটা পেঁয়াজ রসুনের ছবি এঁকে বুঝাইলাম, বাস্তবে এদের শেপ আসলে কল্পনারও বাইরে তোমাদের বর্তমানে। সো এই জন্য আমরা একটু চেষ্টা করবো ম্যাথমেটিক্যালি থাকার। এই যে দেখেন আমি হাতে লিখে দিছি, আবার সুন্দর করে লিখে দেওয়া আছে, এই যে পরমাণুতে ইলেকট্রনের যে অবস্থান, কোথায় আছে সে, গতিবিধি কেমন, আরও অনেক তথ্য পাওয়া যায়, পথের আকার কেমন, আকৃতি কেমন, অনেক ধরনের তথ্য সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য বা জানার জন্য কতগুলো কি লাগে, আমাদের সংখ্যা লাগে। ওই নাম্বারগুলো দিয়ে আমরা বুঝি, হ্যাঁ, কতগুলো সংখ্যা ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সংখ্যা দেওয়া আছে, বইয়ের ডেফিনেশন, বাট এটা থেকে কিছু বোঝো নাই, বাট এইভাবে লেখা লাগবে পরীক্ষার হলে। সো কোয়ান্টাম সংখ্যা আসলে 4টা। প্রথমটাকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরটাকে বলে সহকারী, তারপরটাকে বলে চৌম্বক। এই চৌম্বক শব্দটা থেকেই এমটা আসছে, বুঝতে পারছো? এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই যে অ্যাজিমুথালের এল দিয়ে ইউজ করে আর কি, যদি এখানে আরও কিছু ব্যাপার আছে তোমাদের এখন বললাম না। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি স্পিন। স্পিন মানে তো বুঝো, যে বলে না স্পিন বোলিং, ক্রিকেট খেলার সময় সে স্পিন আর কি। ছোটোবেলায় তোমাদের বয়সে আমরা ভাবতাম এটা মনে হয় স্প্রিং বোলিং, কারণ বলে হচ্ছে ড্রপ খায় স্প্রিংয়ের মতো লাভ দেয়। পরে বুঝলাম যেটা এটা হচ্ছে স্পিনিং, স্পিন মানে ঘূর্ণন। সো স্পিন কোয়ান্টাম নাম্বার, কিউএন মানে বুঝতে পারছো তো, সব জায়গায় কোয়ান্টাম নাম্বার বুঝাইছে, এটাকে আমরা এস দিয়ে লিখবো। তাহলে এই জিনিসটা আমি কিন্তু লিখছিলাম একটু আগে, এই যে NLMS। তাহলে এই এনটাকে আমরা কি বলতেছি বলেন? এনটা বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কিউএন। প্রধান কিউএন কি বোঝায় তাহলে? শক্তি স্তর ইন্ডিকেট করে। আমার কথা কি বুঝছো? মানে ওই এন এর নামটা দেওয়া হয়েছে জাস্ট প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর কিছুই না।
ওটার ফিজিক্যাল মিনিংটা কি, ওটার ফিজিক্যাল মিনিং ভাই সে কোন শক্তি স্তরে আছে। যদি আমি বলি এল দিয়ে কি বোঝায়, তুমি বলবা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি প্রকাশ করে, উপশক্তি স্তর প্রকাশ করে। বুঝতেছো আমার কথা? এম যদি বলি, এম হচ্ছে কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটা তোমাদের বইতে আলোচনা করা হয় নাই, বাট চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি প্রকাশ করে, এটা আসলে অরবিটাল ইন্ডিকেট করে আমাকে। আর এস বলতে বোঝায় হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা দিয়ে আসলে কি প্রকাশ করে, স্পেসিফিক ইলেকট্রনকে প্রকাশ করে, যে ওই অরবিটালের ভিতরে আমি যাকে খুঁজতেছি সেই ইলেকট্রনটা কোনটা। বুঝলে কি বন্ধু? কেউ বোঝো নাই? ওকে, ঠিক আছে। পরে এসে কে জয়েন করলো? ও, তোমাদের শেতাব ভাই। ওকে, ঠিক আছে। আমি একটু এখানে ডিজাইন করে নেই, দাঁড়াও, আমার ডিজাইন করতে খুব ভালো লাগে। আরে ডিজাইন রে লম্বা করি না, থাক, সব ছোট ছোটই থাকুক, সুন্দর লাগবে দেখতে। এই যে ঠিক আছে, চলেন। অরবিটাল না উপশক্তি স্তরের শেপ আছে? সবেরই শেপ আছে, ওইগুলোর দিকে যাওয়া যাইব না এখন। ওগুলা দিয়ে গেলেই মরণ। তোমার এই বয়সে কে বুঝাবে এগুলা? এগুলা সব গাণিতিকভাবে চিন্তা করতে হবে বাবা, এখন ফিজিক্যালি গেলেই বিপদ। ঠিক আছে, আমি দেখি যেখানে যাওয়া যায় আমি যাবো আর কি। ইট অল ডিপেন্ডস আপন আজকে তোমরা কেমন বুঝতেছো তার উপরে আর কি। ওকে, এবার চলেন তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। বারবার এগুলো ভাবতে হবে, আওড়াইতে হবে। কি বলছে দেখো তো, প্রধান কোয়ান্টাম সংখ্যার কাজ কি? কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে আবর্তন করতেছে সেইটা প্রকাশ করে, অর্থাৎ সোজা কথা শক্তি স্তর প্রকাশ করে আর কি। সো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ছোট হাতের এন। প্রকাশ মানে সিম্বলাইজ করব কি দিয়ে? নির্দেশক। মানে এটা আসলে কি নির্দেশ করে, মানে এন দিয়ে তো প্রকাশ করলা ঠিক আছে, বাট এটা মিনিংটা কি? সেটা হচ্ছে শক্তি স্তরের আকার প্রকাশ করে। কেন আকার প্রকাশ করে বলতেছি একটু বোঝো তো। এন ইকুয়াল টু কত হইতে পারে? 1 হইতে পারে। আমরা বোরের কাছ থেকে শিখছিলাম কিন্তু এই কথাগুলো মনে আছে? বোর বলে দিছিল বোরের মডেলে যে এন এর ভ্যালু কেমন হইতে পারে। 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম ডট 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 যাইতে পারে। আমাকে একটু বলো তো, এন ইকুয়াল টু 1 যদি কখনো লেখা দেখো, তুমি এর অর্থটা কি বোঝো? এটার মানে কি? সেটা কি আসলে? প্রথম শক্তি স্তর বোঝাচ্ছে না? যদি এন ইকুয়াল টু 2 লেখা দেখো, তার মানে এটা কি বোঝাচ্ছে বলেন তো? দ্বিতীয় শক্তি স্তর বোঝাচ্ছে। সো তার মানেটা হচ্ছে এন এর যে ভ্যালু, সেটা কি আমি বলতে পারি যে ইলেকট্রনের চলার পথের আকার প্রকাশ করে? এটা কি বলা যায়? বলো তো আমাকে একটু। জি। সো দ্যাটস ইট। এন এর ভ্যালু আসলে ইলেকট্রনের যে চলার পথ, এই যে কই গেল, শক্তি স্তরের আকার বা ইলেকট্রনের শক্তিও প্রকাশ করে বলা যায়। কেন বলা যাচ্ছে দেখো তো, তোমাদের এটা জানার কথা। আমাকে একটু বলেন, নিউক্লিয়াসের কাছের যে ইলেকট্রন তার শক্তি বেশি নাকি একটু দূরের ইলেকট্রনের শক্তি বেশি? কোনটার? যেটা কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত তার শক্তি বেশি হবে। আমি একটা কথা বলছিলাম মনে রাখতে, বলো তো আমাকে একটু, নিউক্লিয়াসকে কি হিসাবে চিন্তা করতে বলছিলাম? আম্মু, মনে আছে কি? তো আম্মুর তুমি যত কাছে থাকো তত তোমার শক্তি কম। একেবারে ছোটবেলায় তোমাকে বিছানার উপরে শোয়ায় রাখলে তুমি আর নিজেই নড়াচড়া করতে পারতে না। একটু বড় হয়েছো, হামাগুড়ি দিয়ে একটু খাট থেকে বেরোয় যাওয়া শুরু করছো। যতই শক্তি বাড়তেছে, এখন তুমি বাসার বাইরে যেতে পারো, স্কুলে যেতে পারো। আরও বড় হবা, তখন তুমি কলেজ ইউনিভার্সিটিতে যাবা, বন্ধুর বাসায় যা থাকবা, আম্মু কিছু বলবে না। ব্যাপারটা কি বুঝছো? নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবা তত তোমার শক্তি বাড়বে। এই বেটা মনে নাই বোরের মডেলের লাস্টের কথাটা কি পড়ছিলাম? ইলেকট্রন যদি এইখানে থাকে, সে শক্তি শোষণ করে, শক্তি অ্যাবজর্ভ করে কই যায়? আপার লেভেলে লিফট করে, শক্তি অ্যাবজর্ভ করে। সো তাহলে ব্যাপারটা ওইরকম আর কি। বলো ভাই, আমি একটু ম্যাথমেটিক্যালি বুঝতে চাই যে কেন উপরে শক্তি স্তরের শক্তি বেশি। ওটা তো আগেও বুঝাইছি, আজকের ক্লাসে আবার ওটা বুঝাইতে হবে, তাহলে তো আমরা মূল ফোকাস থেকে সরে যাচ্ছি। তোমার ইলেকট্রনগুলো কি ঘোরে না? ঘোরে তো নাকি? ঘুরলে কি বলছিলাম, যে কোনো বস্তু কোন দিকে যাইতে চায়, বাইরে নাকি ভিতরে? বাইরের দিকে যাইতে চায়। এখনো বোঝো নাই? সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়তেছে তো নাকি? ফিজিক্সে অন্যভাবে দেখবো, বাট কেমিস্ট্রিতে আমরা এইভাবে চিন্তা করব যে তার ঘূর্ণনের শক্তি যত বাড়বে সে কেন্দ্রের বাইরের দিকে তত ছিটকে পড়তে চাইবে। ওই ছিটকে পড়ছে বলেই তো দূরে 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 অবস্থান করতেছে। নিউক্লিয়াস তাকে টানতেছে তো, কন্টিনিউয়াস নিউক্লিয়াস তাকে টানতেছে, লাভ নাই। ওর নিজের এনার্জি অনেক বেশি, ওর নিউক্লিয়াস থেকে অনেক দূরে, কিছু বোঝে নাই।
কিন্তু এটা আবার আজকে কেন বুঝাইতে হইলো? আজকে তো পুরো অন্য টপিকের আলোচনায় এই আবার মনোযোগ নষ্ট করতেছো। ফোকাস রাখো, ফোকাস রাখো। আজকে আমরা ইলেকট্রনের ঠিকানা খুঁজতেছি। আজকে ইলেকট্রনের কেন দূরে গেলে শক্তি বেশি হবে এই আলোচনা কেন হবে? ওকে, সো এবার বলেন বন্ধু, তাহলে এন এর মান কি বোঝায়? আশা করি আমরা একটু বুঝছি হালকা পাতলা। তারপরে দেখো তাৎপর্য কি, মানে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। এন এর মান বাড়লে শক্তি স্তরের আকার বাড়ে, সহজ জিনিস, এগুলো এমসিকিউতে আসেটাই লেখা। এবার বলো তো মানের সীমা কি? মানের সীমা মানে লিমিটটা কত, আসলে কত হইতে পারে আমাকে একটু বলো। এন এর ভ্যালু এটা কি 0 হইতে পারবে নাকি পারবে না? পাবে না। নেগেটিভ হইতে পারবে না। 0 নেগেটিভ এই জিনিসগুলো হবে না। তাহলে এগুলাকে ক্রস দিয়ে দিচ্ছি। তাহলে কোত্থেকে শুরু হবে এন এর ভ্যালু? এন এর স্টার্টস উইথ 1 2 3 অ্যান্ড ইট গোজ আপ টু, বলেন কত দূর যায়? ইনফিনিটি। এইটা আসলে অসীম পর্যন্ত যাবে। এইটা একটা নতুন ইনফরমেশন জেনে নাও। ইনফিনিটি বোঝো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, মানে দ্য নাম্বার অ্যাকচুয়ালি ডাজন্ট হ্যাভ এনি বাউন্ডারি। কেন? কারণটা হচ্ছে একটা পরমাণুতে তোমরা যে জানো, ধরো হাইড্রোজেনের শক্তি স্তর কয়টা জানো? একটা জানো না? একটা। হিলিয়ামেরও একটা, লিথিয়ামের যেমন 2টা। আসলে সত্যি কথা হচ্ছে শক্তি স্তর মানে কি? এটা একটা কাল্পনিক রাস্তা। কাল্পনিক রাস্তা মানে কি? মানে ধরো তোমাদের রূপন্তী কোথায় থাকো? খুলনায়। জুবাইর কোথায় থাকো? রংপুরে। রংপুরে। আচ্ছা, তারপর আরও ওকে, ধরো ঢাকায় থাকলে এটা ভালো বোঝানো যাইতো। ছোটোবেলায় আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার এক কাকিদের বাসায় আসছিলাম ঢাকায়। তো ওনাদের বাসার উপর দিয়ে মিরপুরে প্রতিদিন রাত 8টায় দেখতাম যে একটা বিমান যায়। ভালো লাগে, আমি আগে কোনোদিন এত কাছে বিমান যাইতে দেখি নাই। সো পরে আমাকে কাকি বুঝাইছিল যে বিমান চলাচলেরও না একটা ফিক্সড রাস্তা আছে, ওরা ইচ্ছা মতো উঠতে পারে না। তুমি বিমান চালাইতেছো, ওইখানে এক বাড়িতে বিয়ে হচ্ছে, দেখি ওদের উপর দিয়ে একটু যাই, এইখানে আবার একটা গান বাজাচ্ছে, দেখি এখান থেকে একটু যাই, মানে এইটা হয় না। দে হ্যাভ গট এ ফিক্সড রাউট। সো বিমানের যে রাস্তাটা আছে সেই রাস্তা কি তুমি চোখে দেখো, নাকি ওইখানে যখন বিমান চলে তখন বোঝো যে এখানে একটা এয়ার রাউট ছিল? ব্যাপারটা এরকম না? কিন্তু বিমান চলার সময় তুমি টের পাও, রাইট? এখন ঘটনা হচ্ছে তুমি এবার চিন্তা করো তো, তোমার নর্মাল যে রাস্তা, মানে রিক্সা গাড়ি চলার যে রাস্তা, সেই রাস্তার ব্যাপারটা কি ওইরকম? ওইখানে কি রিক্সা গাড়ি না থাকলে টের পাওয়া যায় না যে এটা একটা রাস্তা? জি ভাইয়া। তার মানে তোমার নর্মাল যে স্থলপথ, হ্যাঁ, রোডওয়ে, সেইটার কিন্তু ফিজিক্যাল একটা স্ট্রাকচার আছে, বাট শক্তি স্তর কিন্তু ফিজিক্যাল কোনো স্ট্রাকচার না। এইটা হচ্ছে একটা ইমাজিনারি প্যাথওয়ে, আমাদের কাছে ইমাজিনারি। আমরা তখনই টের পাই যখন এখানে ইলেকট্রন থাকে। ওইখানে যদি ইলেকট্রন না থাকে তাহলে তো তুমি ওর রাস্তাটা যে আছে ওটা তো টের পাবা না, তো কেউ বোঝে না। মানে ওটা তো ইট সিমেন্ট বালি দিয়ে বানানো কোনো বিল্ডিং না, তো তুমি টের পাবা কেমনে? সো ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, হিলিয়ামের ছিল 2টা। ওই ইলেকট্রনগুলোর অ্যাকোমোডেশন ফার্স্ট শেলেই হয়ে যায়, এই কারণে তুমি তার সেকেন্ড থার্ড শেলের এক্সিস্টেন্স টের পাচ্ছ না। ওকে তুমি ইলেকট্রন এনে দাও, ও দেখবা যে কোনো এক জায়গায় রেখে তো ঘুরাবে, নাকি ও রিজেক্ট করবে যে না ভাই আমি নিতে পারবো না। ও কিন্তু রিজেক্ট করবে না, ও নিবে, তো বলবে যে ঠিক আছে দাও, কারণ নিউক্লিয়াস তো টেনে ধরে রাখতে পারতেছে। তোমরা আমার কথা বোঝো নাই? বুঝছি। ওকে, সো ওকে ফার্দার ইলেকট্রন দিলে ও যেখানে বসে ঘুরায়, যেখানে বসে নাচায়, ওই জায়গাটাকে আমরা বলবো দ্যাট ইজ দ্য নেক্সট এনার্জি লেভেল অফ দ্যাট অ্যাটম। আমরা এতক্ষণ বুঝতে পারতেছিলাম না, ঠিক আছে? সো এই জন্য আসলে যে কোনো একটা পরমাণুর বাস্তব অর্থে অসীম সংখ্যক শক্তি স্তর থাকে। তুমি টের পাচ্ছ না কেন? ওর কাছে ইলেকট্রন নাই তাই তুমি টের পাচ্ছ না। ইলেকট্রন আইনা দাও, টের পাবা। একজনের 2টা বাচ্চা, সো তার 2টা ঘর আছে বাসায়, তুমি তার আরও কয়েকটা বাচ্চা এনে দাও যে ভাই তুমি কটার একটু পালো, দেখবা ও কোনো না কোনো জায়গায় তো রাখবে। ওই যেখানে রাখছে, স্টোর রুমে রাখুক আর ড্রয়িং রুমে রাখুক, ওইটা তার নতুন শক্তি স্তর, ঠিক আছে? এতক্ষণ বাচ্চা ছিল না বলে ওইখানে রাখে নাই। ওকে, সো ঠিক আছে, বুঝলাম যে আমরা থিওরিটিক্যালি এটা ধরে নেই ইনফিনিটি। আর ইনফিনিটি ডাজন্ট অনলি মিন যে দ্য ভ্যালু ইজ অ্যাকচুয়ালি বিগ। ইনফিনিটির ডেফিনেশন ফিজিক্সে শিখবা আশা করি ভালো করে। প্রত্যেকটা কিছুর একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে গেলেই তাকে বলে বেসিক্যালি ইনফিনিটি। ওইটা নিয়ে আজকে আমি আর যাচ্ছি না, জাস্ট জেনে রাখো আর কি। ওকে, সো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটার আবিষ্কারককে আমাকে একটু বলো তো, মানে এটার আইডিয়ার আবিষ্কারককে, হু ইনভেন্টেড ইট? আরে গরু রে, বোরের মডেলে আমরা এন এর ভ্যালুর কথা জানছিলাম যে এন দিয়ে হচ্ছে শক্তি স্তরকে প্রকাশ করে, মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে,
এইবার চলো প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলা শেষ। এবার আমরা চলে যাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে বলছিলাম? ছোট হাতের এল। তো এইটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তরের ভিতরে আসলে আরো কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলোকে আমরা বলি উপশক্তি স্তর, সাবশেল। সো উপশক্তি স্তর প্রকাশ করার জন্য যে নাম্বারটা আমরা ইউজ করি তাকে আমরা বলি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো এই যে এটাই লেখছে, কোনো একটা ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে যে আছে সেটা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করে তাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো এখন আগের যে নাম্বারটা ছিল এন, ওইটা দিয়ে আমরা আসলে বুঝতেছিলাম যে চলার রাস্তার সাইজটা কত বড়, ছোট রাস্তা নাকি বড় রাস্তা। এখন আর একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে ওই রাস্তার ভিতরে না ইলেকট্রন ঘোরার অনেকগুলো পথ থাকে। কি থাকে? পথ থাকে। সেই পথগুলো কোনোটা আছে হচ্ছে দেখো গোলাকার, এখান থেকে কঠিন লাগা শুরু হবে বাট শুনতে থাকো। কোনো পথ আছে গোলাকার, কোনো পথ আছে দেখবে এরকম ডাম্বেলের মতো। ডাম্বেল বুঝো তোমরা? ডাম্বেল চিনো? ব্যায়াম করে যে এরকম এরকম দুই মাথা চ্যাপটা, মাঝখানটা এরকম কানেক্টেড। সো এটা দেখো তো দেখতে অনেকটা ডাম্বেলের মতো না? দুই মাথা মোটা আর মাঝখানটা এরকম সরু। সো ব্যাপারটা হচ্ছে, তোমরা কি জানো দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? বলেন তো। প্রথম শক্তি স্তরে 2টা থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে আগামী ক্লাসে জানবা 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমাদের কি মনে হয় যে দ্বিতীয় শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন থাকে তারা কি এই যে এইভাবে ঘোরে নাকি? এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, মানে এরকম এরকম ভাবে ঘোরে? একটার পিছে পিছে এরকম যায়, এরকম একেবারে সিরিয়ালি? ওই যে ছোটবেলায় আমরা যে রেলগাড়ি খেলতাম, একজনের পিছু দিয়ে একজন এরকম যায়, এরকম গেলে অনেক ঝামেলা হইতো। কোনো কারণে ধরো তুমি এই ইলেকট্রনটাকে বাইরে থেকে একটু এনার্জি দিছো, আমরা যে বোরের মডেল পড়ার সময় দেখছি না, বাইরে থেকে এনার্জি দেওয়া যায়, লাইট ফেলা যায়, অমুক তমুকভাবে এনার্জি দেওয়া যায়। ধরো তুমি বাইরে থেকে একটু এর এনার্জি দিছো, দিলে কি হতো জানো? এই ইলেকট্রনটা ধুবুস করে ওর পিছে লাথি মারতো, এ চটকে চলে যেত কোথায়, তার ঠিক নেই। মানে এই ডিজাইন আসলে টিকতো না। স্রষ্টার যে ডিজাইন এটা অ্যামেজিংলি বিউটিফুল। সো ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন এরকম সিরিয়ালি রেলগাড়ির মতো ঘোরে না, ওর রাস্তাটা আলাদা হয়, যে কারণে কেউ কারোর সাথে কখনো ধাক্কা খায় না, কোনো ইলেকট্রন কারোর সাথে কখনো বাড়ি খায় না। সো সেই ডিজাইনটার গ্র্যান্ড প্ল্যানটা হচ্ছে এইরকম অনেকটা, যে কিছু ইলেকট্রন তোমার গোল হয়ে ঘুরবে, কিছু ইলেকট্রন এইরকম রাস্তা দিয়ে ঘুরবে। এই যে দেখো এই যে সবুজ রঙের যেটা আঁকছি আমি, আমার কথা কি বোঝা যাচ্ছে? সো হয়তো বা এখানে 2টা ইলেকট্রন ঘুরতেছে, এই ডাম্বেল যে শেপ সেখানে আরও 2টা ইলেকট্রন ঘুরতেছে, এই হয়ে গেল তোমার 4টা ইলেকট্রন। হয়তো বা ডাম্বেল শেপের রাস্তা এই দিকে আর একটা আছে, সেই জায়গা দিয়ে তোমার আরও 2টা ইলেকট্রন ঘুরতেছে। এই সব কারণে যেটা হবে, ইলেকট্রন কখনোই কেউ কারোর সাথে বাড়ি খাবে না। তোমরা বোঝো নাই আমার কথা? এইবার আমাকে একটু বলো তো, এই ইলেকট্রনটা আমরা ধরে নিছিলাম এটা কোন শক্তি স্তর ধরছিলাম? এটা ধরো দ্বিতীয় শক্তি স্তর ধরছিলাম। তাহলে এই ইলেকট্রনের জন্য যে গোল হয়ে ঘুরতেছে তার জন্য আমাকে একটু বলেন তো এন এর ভ্যালুটা কত? এন ইকুয়াল টু কত? 2। এবার বলো এই যে সবুজ রঙের যে খাড়া ডাম্বেল এর জন্য এন এর ভ্যালু কত? 2। কারণ দেখো ওই যে আকার তো একই, দেখতে পাচ্ছ আকার একই না? চলার রাস্তার যে আকারটা, সাইজ তো একই। হ্যাঁ, আচ্ছা বলেন তো এইটার জন্য এন এর ভ্যালু কত? তা সবের জন্যই তো এন এর ভ্যালু 2। তাহলে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? ডিফারেন্সিয়েট করবো যেভাবে, সেই সিস্টেমটা হচ্ছে এই গোল হয়ে ঘোরার রাস্তা যেটা, এটাকে যদি বলি আমরা কোনো একটা উপশক্তি স্তর, তাহলে এইটা আর একটা উপশক্তি স্তর, এইটা হচ্ছে আর একটা উপশক্তি স্তর। তিনজনই আছে একই শক্তি স্তরের অধীনে, একই শক্তি স্তরের অধীনে, বাট ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে আছে। বোঝো নাই আমার কথা? ডিফারেন্ট শেপের রাস্তা দিয়ে ঘুরতেছে বলে আমরা বলবো এটা একটা ডিফারেন্ট উপশক্তি স্তরে আছে। তুমি একটু এভাবে কল্পনা করো যে এইটা একটা ক্লাসরুম, এইটা একটা ক্লাসরুম, ক্লাসরুমের মাঝখানে তোমার টিচার দাঁড়ায় আছে। তো তোমরা ক্লাসে খেলাধুলা করতেছো, প্রাইমারি স্কুলে কিন্ডারগার্টেনে থাকতে টিচারকে কেন্দ্র করে অনেক খেলাধুলা হইতো। দেখো খেয়াল করে, কিছু স্টুডেন্ট সিদ্ধান্ত নিল তারা টিচারকে কেন্দ্র করে এরকম ওয়াল বরাবর দৌড়ে আসবে, দৌড়ে যাবে। তাহলে এইটা একটা চলার রাস্তা হইল। কেউ সিদ্ধান্ত নিল যে তারা হচ্ছে টিচারকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে কি এটা আর একটা চলার রাস্তা হইল না? কেউ সিদ্ধান্ত নিল টিচারকে কেন্দ্র করে ধরো এরকম ডাম্বেল শেপের পথে ঘুরবে, যার কারণে কি হবে, অনেকে দৌড়াইতে পারবে, কারোর সাথে কারো ধাক্কাধাক্কি লাগার সম্ভাবনা কম।
তারপরে টিচার সিদ্ধান্ত নিল যারা চারকোনা বক্সে ঘুরতেছে তারা যে আকারটা অনুসরণ করতেছে, তাদের যে আকার, সার্কুলার প্যাথে যারা আছে তাদেরও আকার একই, ডাম্বেল শেপের আকারও একই। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায় তুমি কি বুঝতে পারতেছো? আকৃতির, চলার পথের কিসে পার্থক্য বলেন তো? আকৃতি। এখন এই আকৃতির ইংরেজি হচ্ছে শেপ, এটা একটু ভালো করে শিখতে হবে। সো আমাদের এখন শিখতে হবে হচ্ছে কি, আকারের ইংরেজি কি বলেন তো? আকার, সাইজ। আর আকৃতির ইংরেজি কি? শেপ। তোমরা এখন আমাকে একটু বুঝাও, সাইজ আর শেপ বোঝো কিনা দেখি, আমাকে একটু বলো তো। কোথায় এই এই আমার বোতল নিয়ে? আরে বাবা রে, আমার স্টুডিওতে আমি কোনো কিছু ঠিক রাখতে পারি না, আমি একটা করি তারা আর একটা করে। একটা বোতল আনিয়ে রাখছিলাম, বোতলটা ফেলে দিছে, মনে করছে এটা কাজের না। দূরো, এদের দিয়ে হয় না। আচ্ছা, আমি যাই টোকায় নিয়ে আসি রাস্তা থেকে, তারা মনে করে সব ময়লা, সব ফেলে দেয়। এটা একটা 1 লিটারের বোতল, পানির বোতল। তোমরা নিশ্চয়ই এই মাম ব্র্যান্ডেরই 1/2 লিটারের পানির বোতল দেখছো। ওই দুইটা বোতলের মধ্যে, এই বোতল আর ওই বোতলটার মধ্যে ডিফারেন্সটা কিসে বলেন? সাইজে নাকি শেপে? সাইজে ডিফারেন্স, বাট শেপ কিন্তু একই। ঠিক আছে, সাইজ আর শেপ বোঝা গেছে তো পার্থক্য? কেন বোঝা নাই? সাইজ মানে বড় না ছোট, এইটা বড় আর 1/2 লিটারটা ছোট। শেপ তো একই, দেখতে শুনতে একই রকম না, বোঝা না? হ্যাঁ, সো সাইজ আর শেপের ব্যাপারটা এরকম আর কি। তাহলে দেখো, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আগে আমরা কি বুঝতাম? চলার পথের আকার বুঝতাম। এটা কি বলা যায় বলেন তো? আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায় বলেন তো? চলার পথের আকৃতি। আকৃতি, আমার কথা এখনো বোঝা নাই তোমরা? এটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে আকৃতি। এই যে এটা তোমাদের কাজে লাগবে, যে এটা আসলে আকৃতি নির্দেশ করে। আর আগেরটা কি নির্দেশ করতেছিল দেখেন তো, কই গেল? আকার, শক্তি স্তরের আকার। আর এটা আসলে ইলেকট্রনের যে চলার পথ, সেই পথের কি প্রকাশ করে? আকৃতি প্রকাশ করে। তোমরা কি বুঝছো আমার কথা? জি। ওকে, সো তাহলে দেখ, হ্যাঁ, আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানে উদাহরণটা কি এরকম ভাবে দিতে পারি? ধরেন যে আমি রংপুর থেকে ঢাকা যাব, 5 জন যাব, একজন 5 জন 5টা রাস্তায় রাইট। এক একজনের চলার পথের আকৃতি এক এক রকম হবে, কিন্তু ওভারঅল ট্রাভেল ডিস্টেন্স একই। ঠিক আছে, মানে আকার একই, বাট কেউ সাপের মতো বেঁকায় যাচ্ছে, কেউ সোজা যাচ্ছে, কেউ সার্কেলের মতো পথ দিয়ে যাচ্ছে, এরকম আর কি। ওকে, তাহলে দেখেন এবার কি বলছে। তাহলে এটাকে এল দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, বুঝলাম। ইলেকট্রনের পথের আকৃতি নির্দেশ, ইলেকট্রনের চলার পথের আর কি। চলার লিখলে ভালো হয়, ইলেকট্রনের চলার পথের। এইভাবে কিন্তু বইতে লেখা নাই, এইভাবে তোমার পরীক্ষায় লেখা লাগবে না, এটা তোমার বোঝানোর জন্য বলা হয়েছে। এল এর মান পরিবর্তনের সাথে সাথে ইলেকট্রনের ঘূর্ণন পথের কি চেঞ্জ হয় দেখেন তো? আকৃতি চেঞ্জ হয়। এক একটা শেপের জন্য আমরা এক একটা এল এর ভ্যালু ডিফাইন করব। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? নির্ভরশীলতা। নির্ভরশীলতা মানে কি? মানে এই এল এর মানটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে? সেটা আসলে এন এর উপরে ডিপেন্ড করে। আমরা একটু পরেই দেখবো আর কি, জাস্ট জেনে রাখো এটা কার উপরে ডিপেন্ড করে? এন এর উপরে আর কি। আর এখানে আরও একটা ব্যাপার একটু খেয়াল রাখো, সেটা হচ্ছে যে এই যে যে 4টা ভ্যালু এন, এল, এম, এস, এই প্রত্যেকটা না ওই বসের মতো অবস্থা। অর্থাৎ এল এর বস কে বলেন তো? এন। বস মানে বোঝো নাই? ওর উপরে নির্ভর করে এল এর মান কেমন হইতে পারবে। এল এর উপরে ডিপেন্ড করবে কি বলেন তো? এম এর মান কেমন হইতে পারবে। এস আবার ইন্ডিপেন্ডেন্ট, এস কারো কথা শুনে না। হ্যাঁ, এস এর একটা ফিক্সড ভ্যালু আছে, ওইটাই হবে, হয় প্লাস নাইলে মাইনাস। আর ওরা হচ্ছে ডিপেন্ডেন্সি আছে আর কি, এক একজনের উপরে। ওকে, এবার আসো মানের সীমানা। এর ভ্যালু কেমন হয়? এর ভ্যালুটা হয় হচ্ছে 0 থেকে সবসময় শুরু হয়। কেন? এগুলো সব ব্যাখ্যা আছে, আস্তে আস্তে জানবা আর কি, আপাতত শুনে নাও। 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম যাবে আর কি। সো এখন তুমি যদি বলো আমাকে যে এটা তুই কেন 0 দিয়ে শুরু করলি, তার অনেক রকমের উত্তর আছে। আমাকে একটু, তোমরা তো এখন সবাই অনলাইনে আসো, দেখাইতে পারতেছি না, আমাকে একটু বলো তো। তুমি যদি দোকানে যেয়ে বলো যে আঙ্কেল 2টা চকলেট দেন, তো তুমি কিভাবে বলো? এইভাবে দেখাও নর্মালি, 2টা চকলেট দেন। তুমি যদি দেখাইতে চাও 1টা চকলেট দেন, তাহলে তুমি এইভাবে আঙ্গুল দেখাও, অর্থাৎ তুমি তর্জনী দিয়ে কাউন্ট শুরু করো। এটা বাংলাদেশি পোলাপাইনের বা আমাদের এই সাউথ এশিয়া এই টাইপের পোলাপাইনের অভ্যাস। তুমি যদি জার্মানি থাকতে, জার্মানির পোলাপাইন যদি দোকানে যেয়ে বলে আমাকে 2টা চকলেট দেন, ওরা কিভাবে বলে জানো? 1টা দেন, এটা। অর্থাৎ দে স্টার্টস কাউন্টিং ফ্রম হিয়ার।
whereas you start counting from here. সো তোমার কাছে যদি এটা 1 হয় তাহলে এর আগের আঙ্গুল কোনটা, এটা না, এটা কিন্তু তোমার কাছে 0। সো ওর কাউন্টিং শুরু হয় এখান থেকে। তোমরা আমার কথা বোঝো নাই? সো এক একটা জিনিসের কাউন্টিং আমরা এক এক জায়গা থেকে শুরু করতেই পারি। 1 নাম্বার কথা, উই ডু হ্যাভ দ্যাট ফ্রিডম। 2 নাম্বার ব্যাপার হচ্ছে যে ধরো তোমার স্কুলে যে টিচার্স রুম আছে বা তোমাদের যে ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমের ব্যাপারটা কীরকম, যে এটা হচ্ছে টিচারদের রুম প্রথমটা, তার পাশে আর একটা রুম আছে, তার পাশে আর একটা রুম আছে, প্রত্যেকটা রুমের সামনে না নাম্বার লেখা আছে আর কি। ধরো এখানে নাম্বার লেখা আছে, যেটা হচ্ছে 0 1 2 3। নর্মালি কত থেকে শুরু হয় বলো তো? 1 নাম্বার রুম থেকে শুরু হয় না? কিন্তু কোনো স্কুলে যদি 0 থেকে কাউন্ট করা শুরু করে তাতে কোনো আপত্তি আছে? 0 নাম্বার রুম মানে ধরো টিচার্স রুম বুঝাইছে, কোনো সমস্যা আছে কি? দ্যাটস ইট। সো দে স্টার্টেড কাউন্টিং ফ্রম 0। পরে বড় হয়ে দেখবা যে এর একটা ম্যাথমেটিক্যাল রিজন ছিল আর কি, যে কেন অ্যাকচুয়ালি 0 নেয়। তো আপাতত এটা জানার দরকার নেই। এখন ঘটনা হচ্ছে তাহলে n = 0 যখন l = 0 যখন তুমি দেখবা, এগুলো সব কিসের ভ্যালু বলেন তো? l এর ভ্যালু, তাই না? সো যখন তুমি দেখবা যে l = 0, এর একটা ফিজিক্যাল মিনিং তো আছে। জাস্ট লাইক n = যখন 1 দেখতা, তার ফিজিক্যাল মিনিং কি ছিল? এটা প্রথম শক্তি স্তর। n = 2 যখন দেখতা তখন কি বুঝতা? দ্বিতীয় শক্তি স্তর। তো একইভাবে আমাকে এখন একটু বলো l = 0 এই কথার ফিজিক্যাল মিনিংটা আসলে কি বলো তো? এইটাকে আমরা বলবো হচ্ছে এস উপশক্তি স্তর। এর পরে যদি আর কোনোদিন এস বলে ছেড়ে দাও, তোমাদের জিহবা কেটে ফেলবো। কি কেটে ফেলবো? জিহবা কেটে ফেলবো। হ্যাঁ, একদম। এস বললে হবে না। এস কি? এস কি তোমার শালা লাগে না তোমার দুলাভাই লাগে? তুমি নাম ধরে ডাকো কেন? দুলাভাই হলে তো নাম ধরে ডাকে না। এস উপশক্তি স্তর, এবং এটা বলাই লাগবে, মাস্ট। কেন বলা লাগবে পরে বলতেছি। এবার বলো আমাকে একটু, l = যদি কখনো 1 দেখো, এর মানে কি? পি উপশক্তি স্তর। এইটাকে আমরা বলি পি উপশক্তি স্তর। হ্যাঁ, বলেন এটা যদি আমরা 2 দেখি তাহলে এটা কি বুঝবো? ডি উপশক্তি স্তর। দেখো আমি প্রত্যেকটা কষ্ট করে করে লিখতেছি, তোমরাও কষ্ট করে করে লিখবা। আচ্ছা, তারপরেরটাকে কি বলে? এফ উপশক্তি স্তর। সো এখন ব্যাপারটা বোঝো। আমি একটু আগে ক্লাসের শুরুতে বলছিলাম তোমাদের বইতে কোন দুইটা জিনিসকে যেন এক করে ঘন্ট পাকায় খাওয়াইছে? অরবিটাল আর উপশক্তি স্তর। তোমরা বুঝতে পারতেছো না, তোমাদের বইতে সব জায়গায় যেগুলাকে উপশক্তি স্তর বলার কথা এগুলাকে বলে অরবিটাল। ডি অরবিটাল, এফ অরবিটাল বলে না? এগুলো ভুল বলে, রন্ধ্রে রন্ধ্রে ভুল। সো এই ভুলগুলো শুধু যে তোমাদের বইতে বলে তা না, বড় ক্লাসের বইতেও বলে। ইনফ্যাক্ট বোর্ডের প্রশ্নে ভুল থাকে, কিন্তু আবার দেখবা তুমি যদি সঠিক কনসেপ্টে না আসো আনসার মিলাইতে পারবা না। তার মানে তাদের ভাষাগত বয়ানের সমস্যা। এই ভাষাগত বয়ানে তোমারও সমস্যা হবে যদি না তুমি ছোটবেলা থেকে প্রপার ট্রেনিংটা পাও। একটা বাচ্চার মুখের কথা কখন আঞ্চলিক হয়? যখন ওকে ছোটবেলা থেকে আম্মুর মুখে, আব্বুর মুখে, চাচার মুখে, মামার মুখে, আশেপাশের মানুষের মুখে ও বেঠিক কথা শুনে শুনে বড় হয়েছে। ওকে সঠিকটার ট্রেনিংটা না দিলে ও কিন্তু কখনো সুন্দরভাবে কথা বলতে শিখবে না। সো একইভাবে আই এম জাস্ট ট্রাইং টু ট্রেন ইউ। যদি আমার কথা না শোনো, আমার করার কিছু নাই, আমি জাস্ট জিওবাটা টেনে ধরে কুচুত করে কেটে ফেলবো। ছোট্ট মানুষ, ছোট্ট একটা জিওবা আছে, কেটে ফেলে দিব। আমার বিড়ালকে খাওয়াই দিব, খা, ভাজি করে খা, নাকি বুনা করে খাবি, খা, খেয়ে ফেল, এটার কাজ নেই। সো এখন শোনো, যেহেতু তারা ভুলভাল বলে, তুমি যদি সঠিকটা না বলো তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো এটা মোটামুটি গেল। আর এখানে একটু এক্সট্রা জিনিসপত্র জেনে রাখতে পারো যে ওয়াই ডু ইউ কল ইট অ্যাজ এসপিডিএফ। সেটার কারণটা হচ্ছে এস এ হয় শার্প, পিতে হয় প্রিন্সিপাল, প্রিন্সিপাল বানানটা পিএএল, পিএলই না কিন্তু। আর এফতে হয় কি জানো? ফান্ডামেন্টাল। হ্যাঁ, সো এগুলো জেনে তোমাদের কি হবে আমি জানি না, আপাতত একটু জেনে রাখো, শুনে রাখো আর কি এগুলা। মানে ওই তো, তাহলে তোরে আমি জিজ্ঞেস করবো এটা প্রিন্সিপাল কেন, এটা ডিফিউজ কেন, এটা ফান্ডামেন্টাল কেন? হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর পরে পাবো বড় হয়ে, এখন জানার দরকার নেই, যা শুনে রাখো আর কি। এগুলা জানতে গেলে যে বারবার বলতেছি না, এগুলোর ম্যাথমেটিক্যাল শেপ ফাংশন বোঝা লাগবে, তাহলে তো বুঝবা না আর কি। ওকে, ঠিক আছে, চলেন এখন আসো, একটা কঠিন কাজ করা লাগবে। এই কাজটা করতে যেয়ে আমি টের পাবো তোমাদের যে তোমরা আসলে এতক্ষণ কতটুকু বুঝছো। মানে এইটাই সেই আলটিমেট চেক, হ্যাঁ, যে এতক্ষণ আমার সাথে আসো নাকি নাই। বিভিন্ন এনের জন্য এল এর ভ্যালুগুলো আমরা বাইর করব। মানে কি? মানে হচ্ছে কখনো যদি আমরা পাই n = 1 হলে, বলো তো এই কথার মানে কি? n = 1 হলে কথাটার মানে কি? প্রথম শক্তি স্তরে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে আমাকে একটু বলেন তো এল এর ভ্যালু কত হবে?
এল এর ভ্যালু সবসময় শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে না? জিরো। ও তোমাদের একটা কথা বলা হয় না রে বাবা, ভুলে গেছি, সরি, দাঁড়াও, সীমানাটা ঠিকমতো বলা হয় না, আসল কথাই বললি নাই। এল এর মান শুরু হয় 0 থেকে, এটা শেষ হয় কোথায় জানো? n-1। হ্যাঁ, এটা হচ্ছে n-1 পর্যন্ত যাবে। এই যে দেখো এল এর ভ্যালুর যে লিমিটটা, সেই লিমিটটা সেট করে দিচ্ছে কে বলেন তো? n না? এই জন্যই আমরা বলি যে এর নির্ভরশীলতা হচ্ছে কার উপরে? n এর মানের উপরে। এই বলার কারণটাই হচ্ছে এটা, আমি ওইটাই বলি নাই, সরি। আচ্ছা, এখন মানে ভাইয়া কেন n এর মান যদি n এর মান যা হবে এল এর মান তার এক ঘর আগে শেষ হয়ে যাবে, বুঝেছো? n এর মান যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে ইনফিনিটি -1 হবে আর কি, এখানে আবার ইনফিনিটির ওই সেন্সটা কাজে লাগানো যাবে না। আচ্ছা, এবার শোনো, সেটা হচ্ছে যে তাহলে বলেন n এর মান 1 হইলে এল এর মান কত হবে? 0 দিয়ে তো শুরু হয়, শুরু করে কোন পর্যন্ত যেতে পারবো? n-1 পর্যন্ত। সো n-1 মানে আপাতত 0ই, সো যেখানে শুরু ওইখানেই শেষ, তার মানে জাস্ট শেষ। তাহলে এবার বলো l = 0, l কি বুঝায়? l কি বুঝায়? উপশক্তি স্তর। তার মানে আমাকে একটু বলেন তো, প্রথম শক্তি স্তর, এই যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কি আছে? আছে। কোথায় আছে? এই বেটা 0 আসছে না? আরে বেটা উপশক্তি স্তর তো আসছে 0, তাহলে আবার কয় উপশক্তি স্তর আছে? উপশক্তি স্তর তো নাই। উপশক্তি স্তর কয়টা? শূন্যটা না? উপশক্তি স্তর শূন্যটা না, উপশক্তি স্তর একটা। শূন্য হচ্ছে মান। শূন্য মান বলতে শূন্য ইজ জাস্ট এ নাম্বার। যে নাম্বারটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এই যে দেখো, ভালো করে বোঝো, এটা তোমার স্কুল, এইগুলো হচ্ছে এক একটা রুম, ঠিক আছে? একটু ভালো করে বোঝো। এই যে দেখো, এই রুমটার দরজার সামনে লেখা 0, এটার সামনে লেখা 1 2 3 4, কাউন্টটা আমরা এইভাবে করতেছি না? এখন বলো তো, এই যে রুমটার সামনে লেখা তোমার 0, তার মানে কি এখানে কোনো রুম নাই? ব্যাপারটা ওই রকম। হ্যাঁ, বোঝা গেছে এবার? এটা অনেকেই ভুল বোঝে, আমি একটু প্যাচ দিলেই ওরাও কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়া যাবে না, কনসেপ্টটা তো করা হইতে হবে। আমি বিশাল বড় ব্লাফ মাস্টার আসলেও তোমারে ব্লাফ দিতে পারবে না, তুমি হাসবা যে তুই জানোস না, আমি ঠিকই জানি। ওকে, সো তাহলে এখানে উপশক্তি স্তর পাওয়া যাবে আমাদের কয়টা? একটাই। এবং সেই উপশক্তি স্তরটার নাম কি জানেন? সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এস উপশক্তি স্তর। এই কারণে আমরা ইলেকট্রন বিন্যাস যখন লিখি, সেই ইলেকট্রন বিন্যাস লেখার সময় কিভাবে লিখি জানো? এই দেখো, প্রথম শক্তি স্তরে এস উপশক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরে পি উপশক্তি স্তর কি আছে? না। এইটা লেখা মাত্র দেখবা তোমার পিঠের উপরে কোত্থেকে জানি ধুপধাপ করে গায়েবী কিল পড়ছে, তুমি দৌড়াই চলে আসবা যে প্রথম শক্তি স্তরে, যদি প্রথম শক্তি স্তরে থাকো তাহলে সেখানে শুধুই এস উপশক্তি স্তর পাওয়া যায়। এই যে সেখানে কোনো পি উপশক্তি স্তর নাই। সো whenever you are writing electronic configuration you have to write it that way. 1s লেখা যাবে, 1p কখনো সম্ভব না। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে 1p কেন হয় না? এই যে এটা দিবা, n = 1 হলে l এর ভ্যালু ম্যাক্স 0ই হইতে পারে। পি উপশক্তি স্তর হওয়ার জন্য আমাদের l এর মান কত হওয়া দরকার ছিল মনে আছে আপনাদের? 1 হওয়া দরকার ছিল। এই যে একটু আগে দেখাইছিলাম, এই যে পি উপশক্তি স্তর হওয়ার জন্য l এর ভ্যালু হওয়া লাগবে 1। তো ওইখানে তো এটা পসিবল না, যেহেতু এখানে এটা পসিবল, কই গেল? যেহেতু এখানে এটা পসিবল না, তাহলে প্রথম শক্তি স্তরে পি উপশক্তি স্তর নাই। এবার আসো পরেরটাতে যাই। একটা কোশ্চেন ছিল, বলো। এসপিডিএফ এগুলো ছোট হাতের অক্ষরে কেন লেখা হয়? আরে গরু রে, কতবার বুঝাবো, এর একটার ব্যাখ্যা এই বয়সে পাবি না, দরকারই না এগুলো ভাবার। এটা জাস্ট একটা অক্ষর, শেষ। তুই জানিসই না এ শার্প কেন বলতেছে, এরপর আর বাকি প্রশ্ন তো করার প্রশ্নই ওঠে না। আমাকে একটু বলেন তো, সাইন থিটা লেখার সময় এগুলো ছোট হাতের লেখে নাকি বড় হাতের লেখে বলেন তো? কোন হাতের? তো এই প্রশ্নগুলো ম্যাথের টিচাররা কোনোদিন করছো? হ্যাঁ, উত্তর দেয় না নাকি করোই নাই? প্রশ্ন কোনটা? আসল কথা হচ্ছে করি নাই, কারণ তখন ওই যে এইরকম করা হয়েছিল। হ্যাঁ, কথা হচ্ছে যে আমার কাছে আইসে বলা হয় না এই প্রশ্নগুলো করার কেন এত আগ্রহ থাকে, এটাই বুঝি না। আচ্ছা ভালো, প্রশ্ন করো, সমস্যা নেই। n = কত? এবার 2 হলে বলেন এই কথার মানে আপনি ফিজিক্যালি কি বোঝেন? অর্থাৎ কোথায়? হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরের কথা বলতেছো। আচ্ছা বলো এবার, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের কি হবে? এল এর মান শুরু হবে তো সবসময় কত থেকে? 0 থেকে।
0 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাব n-1, সো n-1 এর ভ্যালু এখন কত 1। কেন বুঝছো তো, n এর ভ্যালু 2, সো 2 - 1 মানে 1, শেষ। তার মানে বলেন তো এখানে আমরা উপশক্তি স্তর পাচ্ছি কয়টা? এইবার উপশক্তি স্তর পাচ্ছি কিন্তু দুইটা। সেই উপশক্তি স্তরগুলোর নাম কি আমরা একটু দেখে আসি। এইটার কারণে আমরা এটাকে কি বলবো, এস উপশক্তি স্তর। তার মানে তুমি বোঝো দ্বিতীয় শক্তি স্তরেরও কিন্তু একটা এস উপশক্তি স্তর থাকবে, দ্বিতীয় শক্তি স্তরেরও একটা এস উপশক্তি স্তর আছে, এবং সেই সাথে আবার কি আছে, তার একটা পি উপশক্তি স্তর আছে। আমি সংক্ষেপে পি উপ লিখলাম। এই কারণেই তুমি যখন ইলেকট্রন বিন্যাস লেখো, তুমি কি লেখো, 2 লেখার পরে এস লেখো না, কেউ তো কিলায় নাই। 2 লেখার পরে আবার পি লেখো। কেউ কি কিলাইছে তোমাকে এখনো? কেউ কিলায় নাই? তাইলে একটু ডি লেখা মাত্র দেখবা পিঠের উপরে গায়েবী কিল আসতেছে। তুই 2D কোথায় পাইলি বল? দ্বিতীয় শক্তি স্তরে তো ডি উপশক্তি স্তর থাকে না। কেন থাকে না? কারণ এল এর ভ্যালু এন্ডস আপ এট 1। 0 and 1 মিন্স এস অ্যান্ড পি সাবশেল। কেউ বোঝে না? ব্যাপারটি বহুতই মজাদার অ্যান্ড চমৎকার। হাই, এর ফরেস হলো বন্ধু। কোথায় যাওয়া লাগবে বলো তো? এবার আমরা কোথায় যাব? করে ফেলো তো নিজেরা। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখবো হচ্ছে n ইকুয়ালস যদি কখনো আমাদের 3 হয়, n ইকুয়ালস 3 হলে তার মানে কি বুঝাচ্ছি বলেন তো? অর্থাৎ কোন, হ্যাঁ, তৃতীয় শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে বলো এল এর ভ্যালু কত আসবে? 0, 1 and 2, that starts at 0 and ends up at 2। তার মানে বলেন উপশক্তি স্তর কয়টা পাচ্ছি আমরা? এইবার উপশক্তি স্তর পাচ্ছি হলো 3টি। তাহলে বলো এগুলার মানে কি আসবে? এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর এবং ডি উপশক্তি। হ্যাঁ, এখানে এইভাবে লিখলাম, বুঝো। আর এইটার মানে হচ্ছে ডি উপশক্তি স্তর। তার মানে তুমি ইলেকট্রন বিন্যাস লেখার সময় কি করো বলো তো বন্ধু? 3 লেখার পরে, যে তৃতীয় শক্তি স্তর বোঝানোর জন্য 3 লেখার পরে এস লেখো না, কেউ কি লেয় না। 3 পি লেখা যায়, এই না, কেউ কি লেয় না। 3 লিখবো, লেখি, বিসমিল্লাহ, কি লেয় নাই। তাহলে একটু শখ করে আর একটা লিখি নাকি? 3F লেখা মাত্রই তোমার পিঠের উপরে কিল। কোথায় পাইছো এটা? 3F ডাজন্ট এক্সিস্ট। বুঝেছো? জি, সহজ, মজা। তাহলে আর পরেরটাতে গেলাম না, পারবো তো? এবার তুমি একটু প্রগ্রেশন খেয়াল করো। প্রগ্রেশনের বাংলা কি? অগ্রসরটা একটু লক্ষ্য করো, এখানে কিছু মজার অবজারভেশন আছে। আমাকে এখন কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের, দেখি পারেন কিনা। আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন শুনে কাইন্দে দেওয়া যাবে না। n-তম শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে ড্যাশ টি, বলো। n-1 হবে। ঠিক আছে না? হবে না, এখানে হবে nt। ভালো করে বোঝো। n-1 তো ম্যাক্সিমাম কত যেতে পারবে? আর n হচ্ছে দুইটা ব্যাপার। তোমরা কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার বুঝো? আমি যদি বলি পঞ্চম ছেলেটা এদিকে আসো, আর যদি বলি 5টা ছেলে এদিকে আসো, দুইটা কিন্তু ভিন্ন ব্যাপার। পঞ্চম ছেলেটা এদিকে আসো মানে একটাই ছেলেকে ডাকছি, 5টা ছেলে এদিকে আসো মানে 5টা ছেলেকে ডাকছি, দুইটা ভিন্ন ব্যাপার। ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি যেটা দেখতেছো n-1, ওইটা হচ্ছে কি জানো? n-1 হচ্ছে ওর ম্যাক্স ভ্যালু, সর্বোচ্চ ওর মান হইতে পারে, সর্বোচ্চ ওর মান হইতে পারে n-1। বাট n কি জানো?
নাম্বার অফ ভ্যালুজ, কতগুলো মান পাচ্ছ তুমি, কতগুলো মান পাচ্ছ, n সংখ্যক মান পাচ্ছ। এইখানে তাকাও, এই যে দেখো প্রথম শক্তি স্তরে n-তম, n এর মান এখন কত 1, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা দেখেন তো তাকায়, একটা, এই যে একটা। দ্বিতীয় শক্তি স্তরে যখন আসো তখন n এর মান কত 2, তৃতীয় শক্তি স্তরে যখন থাকো তখন n এর মান কত হয় 3। তার মানে তুমি n-তম শক্তি স্তরে যদি থাকতে তাহলে উপশক্তি স্তর পাওয়া যেত কয়টা, n-টা, n-1টা না, বাট উপশক্তি স্তর প্রকাশক যে নাম্বার, যে ভ্যালু, সেই ভ্যালু সর্বোচ্চ হইতে হচ্ছে 2, মানে n-1। বুঝতে পারছিস কি আমার কথা? n- হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম শক্তি স্তরে যে আকৃতির উপশক্তি স্তর আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেকটা শক্তি স্তরে ওই একই আকৃতির থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই আকৃতি নিয়ে এখন কথা বলছি না, নাম্বার নিয়ে কথা বলছি। বুঝছিস কি আমার কথাটা? n সংখ্যক ভ্যালু পাওয়া যাবে, বাট সে ভ্যালুর ম্যাক্স নাম্বারটা হবে হচ্ছে, মানে ম্যাক্স যে ভ্যালুটা হবে সেটা হবে n-1। এখন ভাবতেই পারো যে এরকম কেন, বলতে পারবে এরকম কেন হচ্ছে, কেন এক ঘর আগে শেষ হয়ে যাচ্ছে, এটার ব্যাখ্যা দেন তো। কারণ জিরো আছে, কারণ উই স্টার্টেড উইথ 0। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তোমাদেরকে আমি একটা মজার খেলা দেখাই। কতগুলো আঙ্গুল আছে আমার কাছে এখানে? 4টা। সো তুমি যদি এইটার নাম্বারিংটা তুমি যদি 1 দিয়ে শুরু করো, 1, ইউ রাইট ইট 2, এইটাকে লেখো তুমি 3, আমার লেখা ভালো হচ্ছে না বুঝে নিও, আর এইটাকে লেখো তুমি কত 4। সো তোমার কাউন্টিং যখন শুরু হয় 1 দিয়ে, যদি 4টা জিনিস থাকে দ্যাট নাম্বার এন্ডস আপ উইথ 4, বাট হোয়াট ইফ ইউ স্টার্টেড উইথ 0? এইটাকে যদি আমরা 0 দিতাম তাহলে এটা কত আসতো 1, এটা আসতো 2, আর এটা কত আসতো বলেন তো 3। সো জিনিস কিন্তু 4টাই, কাউন্টিং যেহেতু 0 দিয়ে শুরু হচ্ছে, সো দ্য নাম্বার উইল এন্ড আপ এট 1 স্টেপ বিফোর। বুঝছো আমার কথা সবাই? ওকে, সো দ্যাটস ইট। এইখানে উপশক্তি স্তরের কাউন্টিং শুরু হয়েছিল 0 দিয়ে, দ্যাটস ওয়াই বেসিক্যালি ও এক ঘর আগে শেষ হয়ে যাচ্ছে। এই ক্যাচটা অনেকে ধরতে পারে না, এটা ভুলভাল করে, সো সাবধান। এটা কিন্তু ইভেন বুয়েটে আসা প্রশ্ন যে n-তম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা থাকে, n-t, যত নাম্বার শক্তি স্তর ততগুলাই উপশক্তি স্তর থাকে আর কি। ওকে, সো চলো এবার তাহলে এই স্লাইডটা লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি ভাবছিলাম এই এক জায়গায় হবে না। ডান। এইবার চলেন চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা ঢুকে গেছি, যদিও তোমাদের ক্লাস মনে একটু লম্বা হয়ে যাইতেছে, ব্যাপার না, এটা একটু টান দিই। সো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি আবার, সেটা হচ্ছে দেখো একটু আগে তোমাদেরকে যেটা বুঝাইছিলাম সেটা একটু শোনো। এইটা তোমার ক্লাসরুম, মাঝখানে তোমার টিচার দাঁড়ায় আছে, ঠিক আছে? না, এটা দিয়ে না, আমরা পরমাণু দিয়েই বুঝি, মানে সার্কুলার শেপ দিয়ে বুঝি, কাজে লাগবে। এইটা তোমার একটা শক্তি স্তর, কোন শক্তি স্তর ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের n = ধরো 3, তৃতীয় শক্তি স্তর। সো তৃতীয় শক্তি স্তরে একটু আগে কি শিখছিলাম, সব ইলেকট্রন তো গোল গোল হয়ে ঘোরে না, কিছু গোল গোল হয়ে ঘোরে। ওই যারা গোল গোল হয়ে ঘোরে তাদেরকে আসলে কি বলে জানো নাকি? এই গোল হয়ে ঘোরাটাকে বলে এস উপশক্তি স্তর। সবচেয়ে সহজ টাইপের ঘোরাঘুরি, কোনো ঝামেলা নাই। তোমরা কি বুঝছো আমার কথা? তার মানে কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন যখন প্রথম ঢোকে আসলে কোন উপশক্তি স্তরে যায় বলো তো? এস উপশক্তি স্তরে যায়, কারণ ওইখানে ইলেকট্রন ঘুরতে সবচেয়ে আরাম, কোনো প্যাচাল নাই, রাস্তা খুবই সহজ। বুঝছো আমার কথা? ওকে, সো এস উপশক্তি স্তরে কয়েকজন ঘুরলো, ঘোরার পরে এবার কি হবে, আর বাকি মানুষ তো এসে ঢুকানোর জায়গা নাই, তখন তারা করে কি নতুন নতুন রাস্তা চেনায়। কেউ বলে ঠিক আছে আমার মন খারাপ, আমি ডাম্বেলের মতো রাস্তায় ঘুরবো। আর একজনরা এসে বলে ঠিক আছে আমরাও তোমাদেরই মতো ডাম্বেলের মতো রাস্তায় ঘুরবো, তবে তুমি যে দিক দিয়ে যাইতেছো আমি ওই দিক দিয়ে যাবো না, আমি অন্য দিক দিয়ে যাব। তাহলে এবার একটু বুঝে বলো তো, এত বিপদ হয়ে গেল। কি বিপদ জানো? গোল যে শেপটা, যে শেপ আকৃতি, ওইটাকে তুমি নাম কি দিছিলা? এস উপশক্তি স্তর। ডাম্বেলের মতো যে শেপটা, এটাকে তুমি কি নাম দিছিলা বলো তো? এটাকে বলে পি উপশক্তি স্তর। এখন একদম সত্য কথা বলবা, অনেস্টলি বলো, এইটা যদি পি উপশক্তি স্তর হয়, এইটা কি পি না? শেপ তো একই, কারণ একটু আগে তো আমি বলছিলাম তো আকার কেমন এইটার উপরে ডিপেন্ড করে আমি শক্তি স্তর নাম দিব। আকার কত বড় এটা শুনে আমি বলবো প্রথম শক্তি স্তর আছে না দ্বিতীয় শক্তি স্তরে আছে। চলার পথের যে আকৃতি এইটা কেমন এইটা শুনে আমি বলবো সে কোন উপশক্তি স্তরে আছে। তো সেই কথা যদি হয়তো এর যে উপশক্তি স্তরে আছে এও তো একই উপশক্তি স্তরে আছে। এইবার খেলাটা কোথায় জানো? সেটা হচ্ছে এদের ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশন বুঝো?
বোঝো না? ওরিয়েন্টেশনের বাংলা হচ্ছে দিকবিন্যাস। ডিরেকশন ডিফারেন্ট এই জন্য কাইন্ড অফ। আমাকে একটু বলো তো, এক্স ওয়াই যেটা, হ্যাঁ আমাকে একটু বলো তো যে আমার এই 5টা আঙ্গুলের এখন ওরিয়েন্টেশন একই আছে নাকি আলাদা আছে? একই। বুঝছো? ওরিয়েন্টেশন এবার ডিফারেন্ট, দ্যাটস ইট। ওরিয়েন্টেশন মানে ডিরেকশনটা কি, কোন দিকে সাইয়া রইছে, কোন দিকে সাই রইছে, আর কিছু না। সো এবার ব্যাপারটা বোঝো, এইটার যে ওরিয়েন্টেশন, এটার ওরিয়েন্টেশনটা আলাদা। এই ওরিয়েন্টেশনটা আলাদা হওয়ার মূল কারণটা হচ্ছে এদের মধ্যেকার ম্যাগনেটিজমটা। এই ম্যাগনেটিজমের রিলেশনে এখন যাওয়া যাবে না, এটা যাইতে গেলে ইন্টারমিডিয়েটে বোঝা লাগবে, এই জন্য এটাকে বলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, মানে ওইখান থেকে ইলেকট্রন চলার কারণে তোমরা একটু পরে ফিজিক্সে 9 10 শিখবা যে আসলে চুম্বক আর তড়িৎ একই কথা, একই মায়ের পেটের 2 যমজ ভাই। হ্যাঁ, এক চেহারারে বলে তড়িৎ আর এক চেহারারে বলে চুম্বক। মানে চুম্বক থাকলে তড়িৎ থাকে, তড়িৎ থাকলে চুম্বক থাকে, মানে তড়িৎ দিয়েই চুম্বক হয়, চুম্বক দিয়ে তড়িৎ হয়। তোমরা কি নাম শুনছো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? সো আলটিমেটলি ইলেকট্রিসিটিকে তুমি চুম্বকে কনভার্ট করতে পারবা, চুম্বক শক্তি ব্যবহার করে তুমি আসলে তড়িৎ শক্তি বানাইতে পারবা। এই একই জিনিস, আলটিমেটলি একই জিনিসের 2টা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমরা যখন দেখি, একটারে বলি চুম্বক, একটারে বলি তড়িৎ। ফিজিক্সের আলোচনা আমার না, আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি, তুমি যে বলতেছো ইলেকট্রন চলতেছে না এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে ইলেকট্রন যাচ্ছে, ওই রাস্তা দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এই বেটা ইলেকট্রন যাওয়ার মানে বুঝাচ্ছে যে ম্যাগনেটিজম তৈরি হচ্ছে, তো এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। চৌম্বক ক্ষেত্রের কারণে কি হয় জানো, একজন আর একজনকে বিকর্ষণ করে, ঠেলা ঠুলা দিয়ে এই আমি এই দিক দিয়ে যাইতেছি, তাহলে তুই আর এক দিক দিয়ে যা। এই যে ওরিয়েন্টেশনগুলো যে ভিন্ন ভিন্ন হইছে, এই ভিন্ন হওয়ার পিছনে মূল কারণ থাকে এদের চৌম্বকত্ব। এই জন্য এইটারে প্রকাশ করি আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। কেউ বোঝা না? ব্যাপারটা খুবই মজার, বড় হও আরো মজা পাবা, এখন জাস্ট একটু ইয়ার্কি করতেছি আর কি, এগুলো ঠিক না। সো এখন ঘটনা হচ্ছে, দেখো এইটাও পি উপশক্তি স্তর, এটাও পি উপশক্তি স্তর। তখন বিজ্ঞানীরা বললো বিপদে, তখন বললো যে বন্ধু একটা কাজ করি, সেটা হচ্ছে এইটাকে বলি আমরা পি উপশক্তি স্তরের একটা অরবিটাল, এইটাকেও বলবো পি উপশক্তি স্তর, তবে আর একটা অরবিটাল। অরবিটাল হচ্ছে এটা, বুঝছো আমার কথা বন্ধু? এই তো সহজ জিনিস। সো এইবার তাইলে চলেন আমরা একটু দেখি কি বলছে তারা। সেটা হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, এই কথাগুলো কিন্তু বইতেও নাই, তোমার লাগবেও না, জাস্ট শুনে রাখো আর কি। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, 3 ডিমেনশনাল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, একে অরবিটাল বলে। এই যে এইটাকেই বলে হচ্ছে অরবিটাল, যে 3D ওরিয়েন্টেশনটা কি। হ্যাঁ, কোনো একটি ইলেকট্রন উপশক্তি স্তরের কোন অরবিটালে যে রইছে এইটা প্রকাশের জন্য যে নাম্বার ব্যবহার করে, মানে অরবিটালটা প্রকাশের জন্য যে নাম্বার প্রকাশ করে, তাকে বলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, কি দিয়ে নির্দেশ করব? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা প্রকাশ করা হচ্ছে 3 ডিমেনশনাল ওরিয়েন্টেশনটা কেমন সেটা। তাহলে তাৎপর্য কি, এম এর মান পরিবর্তনের সাথে সাথে আমাদের ইলেকট্রনের ঘূর্ণন পথের ত্রিমাত্রিক দিক বিন্যাস পরিবর্তিত হয়। আগের বার দেখছিলাম কি, এন চেঞ্জ হওয়ার মানে কি, আকার বড় ছোট হচ্ছে। এল চেঞ্জ হওয়ার মানে কি, শেপ চেঞ্জ হচ্ছে। এবার এম চেঞ্জ হওয়ার মানে কি, এবার আর শেপ চেঞ্জ হচ্ছে না, ওই শেপ। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়েছে কেন? মানে ওইটা প্রধান কেন বলা হয়েছে, মানে প্রাইমারিলি ইউল বি, মানে ইউল বি, হ্যাঁ হ্যাঁ বলতেছি, মানে in order to get the full information about that electron you will be needing some numbers, right? So primarily you will be needing that information, that's why we call it as principal. বোঝো নাই? It will assist you to get the information even better, that's why এটা সহকারী অ্যাজিমুথাল, আর এটা হচ্ছে ফাইনাল স্টেজে আমাদের লাগতেছে ওরিয়েন্টেশন বোঝার জন্য, এই জন্য চুম্বক। ওকে, সো যে কথা বলতেছিলাম একটু বোঝো। এন এর মান যখন ভ্যারি করতো তুমি কি বলতা, যে আকার বড় ছোট হচ্ছে। এল এর মান যখন ভ্যারি করতো তখন তুমি কি বলতা, শেপ ভ্যারি করতেছে। কেউ বোঝা না? এম এর মান যখন চেঞ্জ হবে তখন তুমি কি বলবা, ওরিয়েন্টেশন ভ্যারি করতেছে, ওই একটা সার্টেন শেপের জন্য ওরিয়েন্টেশন ভ্যারি করতেছে। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, সো এবার আসো, ঘটনা হইল নির্ভরশীলতা। এল এর মান নির্ভর করে কি, সরি এম এর মান নির্ভর করে কার উপরে? এল এর উপরে নির্ভর করে, একটু আগে তো বলছি। মানের সীমানা মাইনাস এল থেকে শুরু করে 0 হয়ে প্লাস এল পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে এটা কিরকম হবে আমরা একটু দেখে আসি, চলো। এই যে দেখো, বিভিন্ন এল এর জন্য কিসের মান বাইর করবো, এবার এম এর মান বাইর করবো। একটু আগে কি করছিলাম মনে আছে, কার জন্য কার মান বাইর করছিলাম? বিভিন্ন এন এর জন্য কার মান বলেন তো? এল এর মান। এবার করতেছি কি, বিভিন্ন এল এর জন্য কার মান?
এম এর মান। ওকে চলো বন্ধু, তাহলে বলেন প্রথমে বিসমিল্লাহ করা উচিত কি দিয়ে? এল ইকুয়াল টু কত হলে? 0 হলে। কেন বললে এল ইকুয়াল টু 0 হলে? 0 থেকে শুরু, কারণ এল এর মান তো ভাই শুরুই হয় 0 দিয়ে, আর কোত্থেকে যাবো? আচ্ছা এবার বলো আমাকে, এবার বলতে না পারলে খাবা মার, দিড়িম দিড়িম করে পিঠের উপরে কিল। এই কথার মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? এর মানে হচ্ছে এস উপশক্তি স্তরে। ট্রাস্ট মি, এইখানেই সবাই ধরাটা খায়। মানে এন ইকুয়াল টু 1 হইলে মানে কি সবাই বলতে পারে, কিন্তু এই কথাটা এসে না পেঁচায় যায় যে এটার মানে কি আল্লাহ। এবার বলো এল ইকুয়াল টু 0 হইলে এম এর মান কত হবে? নিয়মটা কি ছিল? -L হতে শুরু করে শূন্যতে যাব, তারপর আবার কোন পর্যন্ত যাব বলেন তো? +L পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে এবার বলো আমাকে, -0 দিয়ে শুরু হবে তাই না? -0, এই যে শুধু 0, তারপরে কত? +0 তাই না? তার মানে কি এগুলো আছে? তার মানে কি বলেন তো? শুধুমাত্র এই 0। বোঝা নাই ব্যাপারটা? বাট একটু বড় হয়েই দেখবা -0 +0 বলে একটা ব্যাপার আছে, ওটা কেমিস্ট্রিতে আমরা এখানে পাবো না, বাট ম্যাথে ফিজিক্সে পাবো আর কি। হ্যাঁ, কেমিস্ট্রিতেও পাবো এক জায়গায় আর কি। যাই হোক, তো আমরা আপাতত আচ্ছা এখন ঘটনা হচ্ছে দেখো, তাহলে m ইকুয়াল টু 0 এটা আসছে, এর মানে কি বলো তো? বলো এর মানে কি? এটা দিয়ে কি বুঝাচ্ছে? অরবিটাল বুঝাচ্ছে না? হ্যাঁ বলেন, অরবিটাল কয়টা? হেই বেটা বলদের নাতি, হ্যাঁ হায় হায় 0 একটা নাম্বার, আমি আগে বুঝাইলাম না? ওই যে ক্লাসের নাম্বার চিন্তা, এই যে দেখো না -L হতে শূন্যকে কাউন্ট করা সহ +L এ যাইতে হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? 0 ইটসেলফ ইজ এ সিগনিফাইং থিং, তো মানে ওটা কিন্তু কোনো ইনসিগনিফিক্যান্ট জিনিস না, দ্যাট অলসো সিগনিফাইজ সামথিং, সামথিং ইজ দেয়ার। বুঝছস তো আমার কথা নাকি? আচ্ছা তাহলে এখানে অরবিটাল পাচ্ছি আমরা একটা, এটা জেনে আমার কি লাভ হইল? সেই অরবিটালটার নাম কি জানো? এই অরবিটালটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এস অরবিটাল। কেন বলে পরে বলবো, আগে শুনে রাখো খালি। হ্যাঁ এই তো প্যাচ লাগা শুরু হয়েছে, ভেরি গুড। এই প্যাচটা লাগাটা দরকার ছিল, থাকো ভাবতে থাকো। হ্যাঁ হ্যাঁ ওই প্যাচ লাগুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই তো ধরতে পারছো, এই ফ্ল্যাটটা এমন একটা ফ্ল্যাট, এর মধ্যে ওই ফ্ল্যাটটার মধ্যে রুমই একটা, ওই রুমটাই ড্রয়িং রুম, ওই রুমটাই বেডরুম, ওই রুমটাই বাথরুম, ওই রুমটাই কিচেন রুম, এভরিথিং ইজ দেয়ার। এত ছোট কিন্তু মানুষ দুইটা, কারণ অরবিটালের মধ্যে তো মানুষ দুইটা থাকবে, মানে ইলেকট্রন দুইটা থাকবে, সেটা স্বাভাবিক। মানে তোরা একটু ভাব, তোর বাসার নিচে যে দারোয়ান চাচার রুম, গেছস কখনো? এগুলোতে তো যাবা না, খালি বড় লোকই করো। হ্যাঁ, দারোয়ান চাচার রুমের মধ্যে যাই দেখবা, সে তোমাকে ছোট্ট একটা চেয়ার নিয়ে সুন্দর বসতে দিবে, ওইটাই তার ড্রয়িং রুম। দেখবা পাশেই তার বিছানা, ওইটাই তার বেডরুম। এই কোনায় একটা চুলা আছে, ওইটাই তার কিচেন রুম, এভরিথিং ইজ ইন দেয়ার। সো ওইটা এত ছোট ফ্ল্যাট, সব কিছু একসাথে। বায়োলজিতে তোমাদের পড়ার কথা এককোষী অ্যামিবা, রাইট? সো তোমার আলাদা করে রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, কি কি জানি তন্ত্র বায়োলজিতে পড়ছিলাম, কিছু মনে টনে নাই। তোমার আলাদা আলাদা অর্গ্যানস আছে, তাই না? বহুকোষী প্রাণী তুমি, কিন্তু ও তো এককোষী জীব। সো ওর ক্ষেত্রে কী হবে? ওই এককোষী তার রেচন, শ্বসন, আরও যা যা আছে, পাচন, কি কি জানি পড়ছিলাম, সব ওই একটা। সো ব্যাপারটা এরকম, এস উপশক্তি স্তরের ব্যাপারটা এতই ছোট, ওর মধ্যে অরবিটাল যেটা, সেটাও এস অরবিটাল, ওই 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 এই শেষ, ওখানেই শুরু ওখানেই শেষ। আচ্ছা আসো এবার বন্ধু, আরও বুঝবো একটু পরে। তাহলে বলেন তো এবার কি লিখবো আমরা? এল ইকুয়াল টু কত হলে? 1 হলে। এর মানে কি বলো? কোথায়? তার মানে তুমি এবার চলে গেছো হচ্ছে পি উপশক্তি স্তরে। বলেন কি হবে পি উপশক্তি স্তরে? এম ইকুয়াল টু কত হবে? -L থেকে 0 সহ +L, তার মানে -L মানে কত? -1, তারপরে নাম্বারটা কত? 0, তারপরে নাম্বারটা কত? +1। তার মানে বলো দেখি এখানে অরবিটাল পাচ্ছ কয়টা? এইখানে তুমি অরবিটাল পাইতেছো 3টা। ওকে, সো এবার বলো এই অরবিটালগুলোর নাম কি? দেখো এই অরবিটালের নেমিং কিভাবে করা হয় আমি একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে। এইটা যদি কোনো একটা শক্তি স্তর হয়ে থাকে, এই শক্তি স্তরের ভিতরে
কেউ গোল হয়ে ঘোরে, তাকে আমরা কি নাম দিচ্ছিলাম? এস উপশক্তি, এই অরবিটালে চলে গেছে রে বাবা রে বাবা, এস উপশক্তি স্তর। যে চান্দগুলো আমাদের ডাম্বেলের মতো রাস্তা দিয়ে ঘুরতেছে তাদেরকে আমরা কি বলছিলাম? পি উপশক্তি স্তর। এই চান্দুরাও কি করলো? ডাম্বেলের মতো ঘুরতেছে, তাদেরকেও বলছিলাম পি উপশক্তি স্তর, তাই না? এই যে এইটাও কিন্তু পি উপশক্তি স্তর, এটাকেও বলতেছি কি পি উপশক্তি স্তর। তবে এদের মধ্যে ডিফারেন্সটা আসলে কি? এদের মধ্যে ডিফারেন্সটা আসলে ওরিয়েন্টেশনে। সো ওরিয়েন্টেশনটা খেয়াল করে দেখা গেছে একজনকে যদি তুমি কল্পনা করো যে এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আর একজন দেখা যায় তার সাথে সমকোণে থাকে। তোমরা আমার কথা বোঝো নাই? ওয়াই অক্ষ বরাবর ধরা যায়, কল্পনা করা যায়। যদি তুমি এক্স ধরো তাইলে এটা ওয়াই বলা যাবে। আর একজন দেখা যায় এদের দুইজনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে, মানে সমকোণে থাকে। এই যে তোমাদের দিকে কলমটা যেদিকে দেখতে পাচ্ছ, তোমরা কি ত্রিমাত্রিক কাঠামো নাম শুনছো? এক্স ওয়াই জেড শুনছো? বন্ধুগণ টিং টিং দেখতে পাচ্ছ? এইটাকে বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা ইন্টারমিডিয়েটে উঠে জানবা। সো এই যে দেখো, এইটা যেদিকে আছে, যদি এটাকে এক্স অক্ষ ধরে নাও তাহলে এইটা কি হবে বন্ধু? ধুল পড়ে গেছে, ওয়াই অক্ষ। আর এইটা তাইলে কি, যে তোমাদের দিকে যেটা দেখতে পাচ্ছ এই যে এরকম জেড অক্ষ, এইটা বোঝো? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলে এটাকে। ওকে, সো ব্যাপারটা ঠিক এরকম। এই যে দেখো, আমি যদি কোথায় কোথায় কাজে লাগে? সব জায়গায় কাজে লাগে, পৃথিবীর সব কাজে লাগে। মানে কি, মানে এটা প্রকৃতির একটা ব্যাপার। তোর ঘরের দেয়ালের কোণার দিকে তাকায় দেখো, ওইখানে একটা এই বস্তু আছে। ক্যান ইউ সি দ্যাট? মানে ভাই অঙ্ক করতে, উফ, সেটা তো অঙ্ক স্যার বলবে, আমি কি জানি। দেখো জ্যামিতিতে কাজে লাগবে, পৃথিবীর সব জায়গায় কাজে লাগবে। শোনো, কোথায় কাজে লাগে বলে কিছু নাই। আমরা প্রকৃতির স্টাডি করতেছি, প্রকৃতিতে বিভিন্ন জায়গায় এই জিনিস থাকে। মনোযোগ, এই যে দেখেন, আমি যদি বোর্ডের সাথে এটাকে ধরি, দেখতে পাচ্ছেন আপনারা? একটা এক্স অক্ষ বরাবর কল্পনা করলে, মানে প্রকৃতি এভাবে বানাইছে, পরে আমরা মিলাই দেখছি আমাদের যে এক্স ওয়াই জেড অক্ষ আমরা যেটা ধরি তার সাথে এটা মেলে। দ্যাটস ওয়াই আমরা এটাকে এক্স ওয়াই জেড নাম দিই। তোমরা কি বুঝছো ব্যাপারটা? সো দেখো, একটা এইদিকে থাকলে আর একটা ওইদিকে থাকে, আর একটা তোমার দিকে থাকে, তোমার দিকে এবং বোর্ডের পিছনের দিকে, ঠিক আছে? সো এইটাকে আমরা কি করি তাহলে, নামটা কিভাবে দেই চালাকি করে, সেটা হচ্ছে দেখো, এরা যেহেতু পি উপশক্তি স্তরের অরবিটাল, এই যে তিনটা অরবিটাল, এই তিনটা অরবিটাল কাদের অরবিটাল? পি উপশক্তি স্তরের অরবিটাল না? এই যে পি উপশক্তি স্তরের মধ্যে তিনটা অরবিটাল, এদেরকে নাম দেয় কিভাবে? একটাকে বলে হচ্ছে পি এক্স অরবিটাল, পি লেখে ছোট করে এক্স লেখে। একটাকে বলে হচ্ছে কি বলেন তো? পি ওয়াই অরবিটাল, আমি সংক্ষেপে অর্ব লিখলাম। আর একটা কি লেখে? পি জেড অরবিটাল। হ্যাঁ, সো এখন তোমাদের ছোট বয়সে এইভাবে সিরিয়ালি লিখে দিবা, -1 0 +1, এইটাকে আমরা সিরিয়ালি যাবো এক্স ওয়াই জেড, ঠিক আছে? বড় হয়ে দেখবা যে এখানে আরও অনেক কাহিনী আছে, আপাতত এইরকম আর কি। ওকে, সো গেল এইগুলা। আরও একটা করা লাগবে আমাদের, সেটা হচ্ছে, বলেন তাহলে এর পরেরটা কোথায় যাব? হ্যাঁ, এবার যাব হইতেছে আমরা ডি উপশক্তি স্তরে। চলো, তাহলে বলেন এল ইকুয়াল টু এবার কত হোলের জন্য লিখবো? এল ইকুয়াল টু এবার হবে আমাদের হচ্ছে 2, 0 1-এ গেছিলাম, এবার 2 হলে তাহলে কোন উপশক্তি স্তর হয়? ডি উপশক্তি স্তর হয়। তাহলে ডি উপশক্তি স্তরের জন্য বলো এম এর মান কত কত আসবে? এম ইকুয়াল টু, শুরু করব কত দিয়ে জানি? -2 থেকে শুরু হবে, তারপরে কত আছে? -1, তারপরে 0, তারপরে +1, লাস্টে কত? +2। তাহলে আমাদের অরবিটাল টোটালি পাইলাম কয়টা বলেন? অরবিটাল এবার পাওয়া গেল হচ্ছে 5টা। ঠিক আছে, এখন এদের নাম দেওয়া লাগবে। সো দেখো, পি উপশক্তি স্তরের অরবিটাল ছিল বলে এদেরকে কি নাম দিয়েছি? পি এক্স, পি ওয়াই, পি জেড। মানে পি আছে, পি থাকার পরে এক্স ওয়াই জেড আমরা বলতেছি ওরিয়েন্টেশন বোঝানোর জন্য। ওই যেটাকে তোমাদের স্কুলে শিখাইছে মনে হয় ডাইমেনশন, আসলে ডাইমেনশন না, দ্যাট ইজ ওরিয়েন্টেশন, ইন হুইচ ডিরেকশন ইট ইজ ডিরেক্টেড টু। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এম এর ভ্যালুগুলা, এইটা থেকেও যখন আমরা নাম দিব অরবিটালে, সেই নামগুলোর মধ্যে অবশ্যই একটা কি থাকা উচিত? ডি থাকা উচিত, আদারওয়াইজ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কোন উপশক্তি স্তরের অরবিটাল। বোঝা না? ওকে, সো দেখো, আগে তুমি যে এক্স ওয়াই জেড নাম দিচ্ছিলা, ওয়াই ইজ দ্যাট সো? You could have given the name as PA orbital, PB orbital, PC orbital, right? ABC দিয়েও তো নাম দেওয়া যেত, PQR দিয়ে নাম দেওয়া যেত, XYZ দিয়ে কেন নাম দিছে বলেন? XY
কারণ ডাইমেনশন অনুযায়ী বিকজ ইন রিয়ালিটি ওরা ওইভাবে থাকে, তাই একটা একটা যদি এমনে থাকে তাহলে আরেকটা ওর সাথে পারপেন্ডিকুলারলি থাকে সমকোণে, আর একটা থাকে তার সাথে সমকোণে, মানে তিনজন পারপেন্ডিকুলারলি থাকে বলেই তো আমরা বাস্তবের সাথে মিলাই দিলাম এক্স ওয়াই জেড। একইভাবে এদের যে বাস্তব শেপটা, রিয়েল শেপটা, যেটা আকৃতিটা কেমন, ওরিয়েন্টেশনটা কেমন, তার উপরে ডিপেন্ড করে এগুলোর নাম দিতে হবে। সেই শেপটা এখন তোমাদের জন্য বিট মানে টাফার টু আন্ডারস্ট্যান্ড, দ্যাটস আমরা ওদিকে যাচ্ছি না, বাট নামটা হচ্ছে কি ডি এক্স ওয়াই অরবিটাল। এইটাকে বলা হচ্ছে ডি ওয়াই জেড অরবিটাল, এটাকে বলা হচ্ছে ডি জেড এক্স অরবিটাল, এটাকে বলা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, এটাকে বলে ডি জেড স্কোয়ার অরবিটাল। এখন কেন যে এরকম বলে এটা বুঝতে গেলে তোমাকে ওই লেভেলের গণিত শিখতে হবে, এটা ইন্টারমিডিয়েটে উঠলেই পারবা যে কেন এক্স ওয়াই বলে। তুমি এখন যেমন শিখতেছো যে এই, আচ্ছা আমার একটু বলো তো যে এই যে বস্তুটা এইদিকে এক্স হইলে এইদিকে যে ওয়াই হচ্ছে আর এইদিকে যে আমরা জেড বলতেছি, এটা তুমি এখন বুঝতেছো, এটা তুমি ক্লাস 7-এ বুঝতা না। তার ব্যাপারটা ওইরকম আর কি। এক্স ওয়াই বলতে যে আসলে কি বোঝায়, এক্স আসলে একটা তল বোঝায়, একটা সারফেস। এই যে সারফেসটা দেখতে পাচ্ছ এটাকে বলে এক্স ওয়াই তল। একটু দাঁড়াও বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে এটা, তাহলে কি দেখেন তো, এইটাকে কোন অ্যাক্সিস ধরতে চাও বলো? এই যে এটা এক্স, এইটা উপরে আছে কি ওয়াই, তোমার দিকে আছে এটা কোনটা? এটা জেড। তাহলে আমাকে এবার একটু বলো আমার হাতটা এখন কোন সারফেসে জানো? এটা একটা সারফেস না? এক্স ওয়াই। দাঁড়াও দেখাই। এই যে আমাদের যে মাউস প্যাডটা এখন আছে এটা কোথায় আছে দেখতে পাচ্ছ? এক্স ওয়াই সারফেস আছে। আচ্ছা এবার বলো তো এই মাউস প্যাডটা এবার কোথায় আছে বুঝতে পারতেছো কি? এটা আছে হচ্ছে ওয়াই জেড, রাইট? বাহ। আচ্ছা তারপরে বলেন তো মাউস প্যাডটা এখন কোথায় ধরে রাখছি? জেড এক্স। এক্স জেড বলতে হয় না, বলতে হচ্ছে জেড এক্স। এটাকে বলে সাইক্লিক অর্ডার। সাইক্লিক অর্ডার ম্যাথে শিখবা আর কি, যে কেন এক্স জেড না জেড এক্স বলতে হয়, ঠিক আছে? আচ্ছা এই তো, তাহলে সারফেস তার মানে বুঝতে পারতেছো অরবিটালগুলো হচ্ছে ওই বরাবর, বুঝছো না? তল বরাবর থাকে আর কি, তল বরাবর থাকে, ছড়ায় থাকার মানে হচ্ছে ডিফিউজ থাকে, এই কারণে বলে ডি উপশক্তি স্তর, ডি অরবিটাল। কিছু বোঝা না? ওরে যন্ত্রণা রে, আমি এইটাই বুঝাইতাম না, এটা বুঝাইলাম আবার ওখানে। যত জটিলতার দিকে যাবি তোর তত জটিল শেপ ফাংশন শিখতে হবে। তো তুই কি প্যারাবোলা বুঝোস এখন? তোর আমি ওগুলো কেমনে বুঝাইতাম? এইটুকু বুঝছস কি না এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স? এইটুকু বুঝলে হবে, বাকিটা আরো হায়ার লেভেলের ম্যাথ। এর লিমিট বোঝে না যে কোন পর্যন্ত যাব আমরা এখন। ওইটা বলার মতো হইলে তো আমি বলেই দিতাম, গুরু কোথাকার। আচ্ছা এখন শোনো, কি জানো বলতেছিলাম, বলি গেছি কি একটা ভালো কথা কইতে গেছিলাম, সেটা বলে ফেলাম। এক্স ওয়াই ওয়াই জেড, ও আচ্ছা সাইক্লিক অর্ডারটা হালকা করে আমি একটু বলে দেই। ম্যাথে যে কবে শিখবা কোন আমলে, বা আদৌ জীবনে শিখবা কিনা জানি না। ঘোড়ার ডিম শিখছো, তাইলে তুমি জেড এক্স জানো না কেন? এক্স জেড কেন বলতেছো? এক্স জেড তো মুখ দিয়ে আসবে না জীবনে আর। আচ্ছা ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। আমি কিভাবে গেলাম, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ। সো এবার একটু কল্পনা করো, এক্স এসে ধুপুস করে ওর সাথে বাড়ি লাগছে, কল্পনা করো আর কি। হ্যাঁ তাহলে কি হয়েছে বলেন? এক্স ওয়াই হয়েছে না? এবার এক্স এখানে থামায় দাও, এক্স এসে বাড়ি খেয়ে এখানে রয়ে গেছে, ওয়াই যে ওকে বাড়ি দিছে, তাহলে কি পাইছো তুমি বলো? ওয়াই জেড না জেড ওয়াই? কোনটা? ওয়াই জেড পাইছো। এবার আবার কি হয়েছে জানো? জেড দৌড়ানো শুরু করছে না? জেড দৌড়ে এসে কাকে বাড়ি দিছে? এক্স কে। তুমি কি পাইলা? এক্স জেড নাকি জেড এক্স? কোনটা? জেড এক্স। হ্যাঁ সংঘর্ষ দিয়ে বুঝাইলাম আর কি। ম্যাথের স্যার কীভাবে বুঝাইছে আমি জানি না, বুঝো ম্যাথের স্যার যেটা বুঝাবে ওইটাই আসলে, আমি তো আমার মতো করে বুঝাইছি ইঞ্জিনিয়ারিং স্টাইলে আর কি। ওকে সো তাহলে আমাকে একটু বলেন, আপনারা কি একটা মজার প্রগ্রেশন খেয়াল করতেছেন? এখানে এস উপশক্তি স্তর অরবিটাল থাকে একটা, পি উপশক্তি স্তর অরবিটাল থাকে 3টা, ডি উপশক্তি স্তর অরবিটাল থাকে 5টা। মানে নাম্বারগুলো খুব সুন্দর না? 1 3 5। তার মানে আপনাদের বোঝা উচিত, আমাকে একটু বলো দেখি তোমাদের গণিতের জ্ঞান কি বলে। পি সরি কি বলে এর পরেরটা জানো কি? এফ, তাই না? হ্যাঁ আমাকে একটু বলো তাহলে এফ উপশক্তি স্তরে তুমি অরবিটাল পাবা কয়টা? তাহলে বলা যায় এস উপশক্তি স্তরে অরবিটাল একটি, দাঁড়াও একটু কপি করে নেই। ওকে তারপরে পি ডি এফ,
তাহলে এখানে পাচ্ছি 3টা, এখানে পাচ্ছি 5টা, এখানে পাবো 7টা। সো তাহলে এবার আমরা না আর একটা জটিল হিসাব করে ফেলতে পারবো। তাহলে অরবিটাল তো একটা, তাই না? তাহলে আমাকে একটু বলো তো ইলেকট্রন কয়টা? একটা অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 2টা। তাহলে এখানে তুমি 2টি ইলেকট্রন ম্যাক্স, এটা কিন্তু ম্যাক্স বলতেছি, সর্বোচ্চ ধরাইতে পারবা। তাহলে এবার আমাকে একটু বলো নিচের গুলা কি হবে? ইলেকট্রন নিচেরও হিসাব করে ফেলতে পারবো। এখানে আমাদের 3টা অরবিটাল যেহেতু থাকতে পারে তাহলে 6টা ইলেকট্রন থাকতে পারবে। এখানে 5টা মানে কয়টা ইলেকট্রন বলেন তো? 10টা ইলেকট্রন। এখানে 7টা ইলেকট্রন মানে কয়টা? 14টা ইলেকট্রন ম্যাক্স থাকতে পারবে। কেউ আমার কথা বোঝো নাই? হিসাবগুলো খুবই সুন্দর। ওকে, সো তারপরে কি আছে আমাদের দেখি। এটা আর লাগতেছে না, বাহ, এক স্লাইডে অনেক কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কাছে এখন আমি যদি একটা প্রশ্ন কঠিন জিজ্ঞাসা করি, দেখি পারো কিনা। আমাকে একটু বলো তো এলতম কিসে লিখবো? কি লিখবো? এলতম কি? শক্তি স্তর, উপশক্তি স্তর, কি লিখবো এখানে? উপশক্তি স্তর। এল দিয়ে তো উপশক্তি স্তর প্রকাশ করেছে, এটা শক্তি স্তর লেখা যাবে না। এলতম উপশক্তি স্তরে কি লিখলাম এটা? উপশক্তি স্তরে, এলতম উপশক্তি স্তরে আমাকে একটু বলো তো অরবিটাল থাকে কয়টা? কান্তাছো? সময় দিতে হবে ধারাটা তৈরি করিয়ে। করো, যা মন চায় করো। L+1 নাও দেখো, আবার দেখো ভালো করে। আচ্ছা মিলাও, তোমার ম্যাথ মিলতেছে কিনা দেখো, মিলাই কেমনে। এখানে যদি বলি এল এর ভ্যালু কত আপাতত? 0, তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা। তার মানে তোমার সূত্র হচ্ছে L+1, তাই তো? হিসাব মিলছে? হ্যাঁ। এই যে একটা অরবিটাল মিলছে। আচ্ছা এখানে মিলাও, এল এর মান হচ্ছে 1, তাহলে 1+1 তার মানে কয়টা? 2টা হওয়ার কথা, বাস্তবে আসলে 3টা। এখানে মিলাও, এল এর মান হচ্ছে 2, তাহলে 2+1 মানে কত? 3 হওয়ার কথা, বাস্তবে আসলে এখানে 5টা। সো দ্য ফর্মুলা ইজ নট ওয়ার্কিং। 2/L-1 রূপন্তী বুঝছো সূত্র কেমনে টেস্ট করতে হয়? হ্যাঁ হ্যাঁ। এবার টেস্ট করে করে বলো। হ্যাঁ, জুবাইরের কি আসছে? 2/L-1 2l-1। ওকে, সো তাহলে আমি এল এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আসবে -1। প্রথমটাতেই তো ধরা খেয়ে গেল। +1 দাও। আচ্ছা +1 দিব, তাহলে কি আসে এখানে? 0। হ্যাঁ, এইটা মিললো, তাহলে এখানে কি হবে? এখানেও মিলছে। আচ্ছা ঠিক আছে, সূত্র আসলে এইটা। সো আমি এটা আগে লিখে নেই। এখন এটা তুমি কিভাবে বের করছো? আমি একটা টেকনোলজি দেখাই যে হিসাবটা কেমনে করা উচিত। সেটা হচ্ছে দেখো, এম এর মানটা আমরা পাই কিভাবে? যে অরবিটাল থাকে বলতেছো, অরবিটাল মানে কি আসলে? অরবিটাল মানে কি? এই অরবিটাল মানে কি? এম না? এম এর মান না? অরবিটাল আসলে কি? এম এর ভ্যালু তো নাকি? বুঝলে না? সো এখন এম এর মানটা হয় কিভাবে বলো তো? -L হতে 0 সহ কথা কয় না কোন পর্যন্ত? +L পর্যন্ত না? এখন তুমি একটু ভাবো, এল এর ভ্যালু যখন 0 তখন কোথায় থাকো তুমি? 0তেই থাকো। এল এর ভ্যালু যখন 0 তখন এম এর মান কত হয়? শুধুমাত্র 0। এল এর ভ্যালু কি লিখতেছি আবল তাবল এগুলা। আচ্ছা, এল এর ভ্যালু এটা 0 হইলে এই যে এম এর মানটা 0 এখানে লিখতেছি আর কি। L = 0 হইলে এম এর মানটা 0 পাওয়া যাচ্ছে। L = কত? এটা 1 হইলে এম এর মান কত পাওয়া যাচ্ছে দেখেন তো? -1, 0, +1। এল এর মান যখন তোমার 2 হয় তখন এম এর মান তুমি কি পাচ্ছ? -2, তারপরে কত? -1। হ্যাঁ, এই সবগুলা তারপরে কি? +2 না? তোমরা কি প্রগ্রেশনটা খেয়াল করতেছো? বুঝো না এই ব্যাপারটা? হ্যাঁ। এই যে দেখেন, তোমার এই সেন্টার লাইনটা যদি মার্ক করো, সেন্টার লাইনের ডানে কয় ঘর যাবে? এল ঘর যাবে না? ডানে ডানে এল ঘর যাবে, বামে এল ঘর যাবে। তাহলে দ্যাটস ওয়াই এই যে এল এর মান হচ্ছে 2, দ্যাটস ওয়াই সেন্টার লাইনের বামে 2টা ঘর আছে, মানে 2টা ভ্যালু আছে। ডানে 2টা ভ্যালু আছে, আর 0 তো অলওয়েজ একটা আছে। এল এর মান যখন 1 তখন সেন্টার লাইনের বামে একটা, ডানে একটা। এই বুঝিস না? এল এর মান 1 বলে ডানে একটা বামে একটা,
আর নিজে সেন্টার একটা, বোঝা গেছে আমার কথা? জি। এল এর মান 2 মানে কি সেন্টার লাইনের বামে 2 ঘর ডানে 2 ঘর মাঝখানে নিজে 0 1 ঘর শেষ। সো তাহলে কি হবে, এই পাশে তোমার অলওয়েজ এল ঘর থাকবে, ওই পাশে তোমার অলওয়েজ এল ঘর থাকবে, দ্যাটস ওয়াই টুয়াইস এল। আর 1 হচ্ছে 0-র জন্য একটা নাম, পুরো বোঝা না। জি ভাই বুঝছি। নাম্বার লাইন, সিম্পল নাম্বার লাইন, মজার জিনিস। সো চলো এবার তোমাদের এবার একটা প্রশ্ন করি, আমাকে একটু বলো ডি উপশক্তি স্তরের যে অরবিটালগুলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এইগুলার প্রত্যেকটার ক্ষেত্রে আমার যেমন এক্স ওয়াই ওয়াই জেড বিভিন্ন নোটেশন আছে, পি উপশক্তি স্তরের যে অরবিটাল তাদের ক্ষেত্রে যেমন নোটেশন আছে এক্স ওয়াই জেড, এস উপশক্তি স্তরের যে অরবিটাল তার ক্ষেত্রে নোটেশন নাই কেন? মানে ওয়াই ডোন্ট উই রাইট এনিথিং লাইক এক্স ওয়াই জেড অর হোয়াট এভার, কেন লিখি না? সেই অরবিটালটাই কারণ অরবিটালি একটা। আচ্ছা, আনসারটা হচ্ছে এখানে ওই উপশক্তি স্তর অরবিটাল একটাই, তো আমার তো আর নাম দেওয়ার দরকার নেই। যেমন ধরো সর্বপ্রথম আমাকে একটু বলো তো মোবাইল ফোন বানাইছিল কোন কোম্পানি জানো? কমার্শিয়ালি অ্যাভেলেবল মোবাইল ফোন কোন কোম্পানি? কিছু জানো না? নোকিয়া। সেই কোম্পানির নামও তোমরা শোনো নাই হয়তো, বা মোটোরোলা। সো এখন মোটোরোলা যখন প্রথম ফোনটা বানাইছিল, প্রথম মোবাইল ফোন বানাইছিল, সে কি জানতো যে এমন একটা দিন আসবে যেদিন প্রতিদিন পৃথিবীর 500টা কোম্পানি 10-20টা করে ব্র্যান্ড মডেল বাইর করবে? তা তো আর জানতো না। সো এই কারণে এই ফোন যেমন এখন আমরা মডেলের নাম্বার দিই, যে গ্যালাক্সি S23, S25, হ্যাঁ, আইফোন 10, আইফোন 16, তখন তো আর ওই জিনিস ছিল না। সো মোটোরোলা প্রথম যেটা বাইর করছিল ওটা মোটোরোলা ফোন, আর কিছু নাম নাই। কিন্তু এরপরে অন্যান্য ব্র্যান্ডরা যখন আসতে থাকলো তখন তারা তাদের মডেল নাম্বার দিতে থাকলো। সো একইভাবে এই উপশক্তি স্তরে যেহেতু অরবিটাল একটাই, এর আর এক্স ওয়াই জেড এর কিছু নাই, ও গোল একটা গোড়ার ডিম, ঠিক আছে? কিন্তু এদের ক্ষেত্রে ওরিয়েন্টেশন যেহেতু আলাদা আলাদা, সো উই মাস্ট মেক দেম আন্ডারস্ট্যান্ড। বুঝছো কি আমার কথা? হ্যাঁ ওকে, সো ঠিক আছে অনেক। ভাইয়া ওই উপশক্তি স্তর অরবিটালের নাম কি ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার না ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অনেক বোকারা এটা বলে যে এটা মাইনাস না, এটা অ্যাকচুয়ালি ওই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা খুবই স্টুপিড টাইপের আইডিয়া, আর তুমি কোত্থেকে শুনছো এটা আমি বুঝছি, নাম বলতেছি না আর কি। ওই গাধাটাকেও আমি এই যে বলবো অনেকদিন ধরে, যেটা বলার সময়ই হয় না, এটা ডেফিনেটলি মাইনাস। ওইটা যদি না বোঝে বা তুমি যদি না বোঝে এটা আমাকে বলো, এগুলা কি জাস্ট এবিসি দিয়ে নাম দিতে পারতো নাকি পারতো না? আমি কি বুঝাইছিলাম? এক্স ওয়াই জেড কেন দিছে? বিকজ তাদের শেপ থেকে আসছে, তাদের শেপ, তাদের ওরিয়েন্টেশনগুলো ওই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। বুঝছেন কি আমার কথা? ভাইয়া স্কুলের শিক্ষক বলছিল আমাকে। আরে কি, পাপকে ঘৃণা কর, পাপিকে না। কে বলছে আমি জানতে চাইছি তোর কাছে? কেন বলা দরকার? তোরা পাপটা শিখাচ্ছিস, যে পাপ যেন তুই না করিস। তুই এখন স্কুলের টিচারের কথা বলার কি দরকার? আল্লাহ বাঁচাইছে তাও তুই স্কুলের টিচারের নাম বলস নাই। বদরুল স্যার বলছে, আমি চিনি বদরুল স্যার রে, তোরা আমি পাপটা শিখাইতেছি, পাপটা শেখ, যে এই অন্যায়টা করা যাবে না। আর তুই ভুলটা শিখে না, তাহলে বুঝবি যে তার কথা ঠিক না, আমারটা ঠিক। এইখানে এবিসি দিয়ে নাম দেওয়া যাইতে আমি বললাম না, দেয় নাই কেন? বিকজ ওরা আসলেই পরস্পর সমকোণে থাকে। সো সমকোণে এরকম তিনটা জিনিস থাকলে আমরা তাদেরকে কি বলি? এক্স ওয়াই জেড অক্ষ। দ্যাটস ওয়াই এটাকে এক্স ওয়াই জেড দেয়। এখানে তো আমি হাতে ধরে দেখাইলাম যে তল বরাবর থাকে, ডিফিউজড থাকে, ছড়ানো থাকে। এক্স ওয়াই তলে থাকে বলে এটাকে বলে ডিএক্স ওয়াই, এটা ওয়াই জেড তলে থাকে, এটা জেড এক্স তলে থাকে। ওই দুইটা বুঝাইতে পারি না কেন? তোদের জ্যামিতির সেন্স এখন ওই পর্যায়ে যায় নাই, ওই শেপগুলো দেখলে বুঝবি না। আমার কথা কি বুঝেছো? সো ওইটা পিওরলি ম্যাথমেটিক্যাল শেপ ফাংশন থেকে আসে, যে ওর শেপটা আসলে কেমন, অ্যাকচুয়ালি ওর গঠনটা কেমন। হ্যাঁ, ওইটা জেড অক্ষ বরাবর এরকম দুইটা ফুলের মতো থাকে, ডাবল ডাম্বেল শেপ, ফুলের মতো। এবং যখন জ্যামিতির ওই পর্যায়ে যাবা তখন বুঝবা যে আসলে এটার ম্যাথমেটিক্যাল ফাংশন জেড স্কোয়ার। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডি জেড স্কোয়ার। ওইটা কি? যখন প্যারাবোলা হাইপারবোলা শিখবা তখন বুঝছো যে এটা আসলে ওইরকম, কি করা যাবে। আচ্ছা, সো আসো। প্রিন্সিপাল মানে তো নীতি না। পোলাটার ইংরেজি যে এত দুর্বল। PRINCIPAL এই একটা আছে। তুই স্কুলের যে প্রিন্সিপাল লেখছস সারা জীবন, সে কি নীতি নাকি? এই যে দুইটা আছে, এইটা হচ্ছে প্রধান, এইটা হচ্ছে তোমার প্রধান শিক্ষক, তাকে তুমি প্রিন্সিপাল বলে ডাকো। আর এটা হচ্ছে প্রিন্সিপাল, এটার উচ্চারণ আলাদা, এটা নীতি। আমরা সব প্রিন্সিপাল, আমরা পাল ফাল বলি অভ্যাস। তো আমাদের দেশের এই সমস্যা, উচ্চারণও ঠিক নাই, অর্থও ঠিক নাই। PRIN, এখানে এন বাদ গেছে। এ বুঝেছো বন্ধু? হ্যাঁ, দুইটার উচ্চারণ আলাদা হওয়া উচিত, বোঝো। ওই যে কিছু বানান দেখছো কি না? NOBEL আর একটা কি NOBLE, দুইটা ভিন্ন।
এই নিচেরটার মানে হচ্ছে মহান, তিনি হি ইজ এ নোবেল পারসন, নোবেল, মহান। আর এটা তো এক বেড়া, বেড়া কোন বেড়া চিনিস? নোবেল প্রাইজ, এ হচ্ছে সেই বেড়ার নাম। দুইটা আলাদা জিনিস, ছোটোবেলার জিনিস এগুলো। আচ্ছা যাই হোক, আসো এরপরে চলো স্পিন কোয়ান্টাম সংখ্যা খুব দ্রুত শেষ করে দিই। একটা অরবিটালকে আমরা এরকম বাক্স বাক্স করে আঁকবো। সো একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে আপনাদেরকে বলা হয়েছে? বলেন। 2টা। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি জানতে চাও যে কেন 2টা, উত্তর হচ্ছে আল্লাহ মাবুদ জানে, আল্লাহ দিছে তাই আমরা বলতেছি যে এইভাবে 2টা করে থাকতে দেখা যায়। এই 2টা ইলেকট্রনের আমরা দেখতে পারি তাদের চার্জ একই, তাদের ভর একই, তাদের আদার যত প্রপার্টি থাকতে পারে সবই একই, শুধু একটা বিশেষ প্রপার্টি আলাদা। সেই প্রপার্টিটার নাম হচ্ছে ঘূর্ণন, স্পিনিং। ঠিক আছে, যদি আমরা স্পিনিং বলতেছি বড় হয়ে দেখবে স্পিনিং বলতে আসলে অন্য জিনিস বোঝাচ্ছে, মানে আসলে যে ফিজিক্যালি ঘুরতেছে ব্যাপারটা এরকম না, হয়তো বা আর কি, হয়তো বা তোমরা আপাতত ধরে নাও ঘুরতেছে আর কি। সো এর যে স্পিনিং, একটাকে যদি আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বুঝো তো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যদি হয় তাহলে আরেকটা ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তোমরা আমার কথা বোঝো নাই? ওকে, সো তাহলে এই একটা ইলেকট্রনকে আমরা বলি প্লাস হাফ, হাফ যে কেন এগুলা কিছু বোঝা লাগবে না, খালি মনে রাখো। আর একটাকে আমরা বলি হচ্ছে মাইনাস হাফ, দ্যাটস ইট। প্লাস হাফ মাইনাস হাফ, এইটাকে আমরা বলি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে প্রথম ইলেকট্রনটার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রনটার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই নাম্বার দিয়ে আমরা কি বুঝবো? কোন ইলেকট্রনের কাছে আমি চিঠি পাঠাইতে চাচ্ছি সেটা বোঝা যাবে। প্লাস হাফ বললে আমি বুঝে নিব তোমার বয়সে প্রথম ইলেকট্রনটা বোঝাচ্ছি, মাইনাস হাফ বললে আমরা কি বুঝবো? সেকেন্ড ইলেকট্রনটা বোঝাচ্ছি। বাট বাস্তবে আসলে এটা বলা যায় না আর কি। হ্যাঁ, মানে যে কোনোটাই হইতে পারে। এই যে লিখে দিছে, মানে ভাই প্রত্যেকটারই ব্যাখ্যা আছে যে কেন এটার নাম প্লাস হাফ। হ্যাঁ, সবই ব্যাখ্যা আছে। তোর বয়সে এখন এগুলো আমারে গুতাইস না, খাবি মায়ের। আচ্ছা, মাইনাস হাফ প্লাস হাফ, ঠিক আছে, এই আর কি। ওকে, সো এই যে দেখো, একজনের ঘূর্ণন তুমি আপওয়ার্ড চিন্তা করলে আর একজনের ঘূর্ণনটা কোন দিকে? ডাউনওয়ার্ড। এবং একটা কথা জেনে নাও, সেটা হচ্ছে একটা অরবিটালে আমাকে একটু বলো তো, যে কোনো 2টা ইলেকট্রন পরস্পরকে কি করে? আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? বলেন। বিকর্ষণ করার কথা, কারণ সেম চার্জ। কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটা ঢুকাই দেই যে তাহলে একই অরবিটালের মধ্যে এত ভালোবাসায় নিবিড় যত্নে 2টা ইলেকট্রন একসাথে কেমনে থাকে? এত ভালোবাসা কোথার থেকে আসে? আসে হচ্ছে তাদের স্পিনিং থেকে। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, আমি একটু আগে বলছিলাম মনে হয়, electricity মানে magnetism, and you are talking about electrons. So electron, if some electron is moving or spinning or vibrating, whatever that is doing, whatever magic that they are doing there, একজন একদিকে করতেছে আর একজন তার উল্টা দিকে করতেছে। তার মানে তোমাদের বোঝা উচিত এ কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি করতেছে। ইলেকট্রিসিটি মানে ম্যাগনেটিজম বলছিলাম, মনে পড়ে? ওকে, সো এর কোনো একটা নাচন হইতেছে, কোনো একটা স্পিনিং হইতেছে, রোটেশন হইতেছে, হোয়াটএভার কিছু একটা হইতেছে, জাদু ম্যাজিক হইতেছে। এরও এই ম্যাজিক হইতেছে, বাট এর ম্যাজিকটা উল্টা দিকে হইতেছে। বোঝো নাই আমার কথা? সো ইফ দ্যাট ক্রিয়েটস সামহাউ নর্থ পোল, নর্থ ম্যাগনেটিক পোল, অ্যান্ড দ্যাট ইজ সাপোজ টু ক্রিয়েট, তাইলে এই দুজন বলো আকর্ষণ, আকর্ষণ করবে তো। সো ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে, কথা সত্য। তবে একই অরবিটালের যে 2টা ইলেকট্রন তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, এবং তাদের আকর্ষণের কারণটা হচ্ছে তাদের ম্যাগনেটিজম। ওদের দুজনের স্পিনিং অপোজিট থাকে, এবং স্পিনিং অপোজিট থাকে মানে কি? ধরো কোনো একটা ইলেকট্রন আপ স্পিনে আছে, ওই মুহূর্তে তাহলে তার যে পেয়ার্ড ইলেকট্রন, তার সাথে যে পেয়ার্ড, তার সাথে যে ইলেকট্রনটা, ও কই থাকবে? কত? ডাউন স্পিনে থাকবে। এখন তার মানে এই না যে সারা জীবন এ আপে থাকবে, ডাউনে থাকবে। ইফ অ্যাট এনি মোমেন্ট ফর এনি রিজন এ যদি পোল ফ্লিপ করে, এ যখন ফ্লিপিং, ও তখন ফ্লিপিং, এ ডাউন, ও আপ, ইট গোজ আপ, দ্য আনাদার ওয়ান গোজ ডাউন। নিয়মটা হচ্ছে এটা। কিছু মনে হয় বোঝো নাই আমার কথা? নিয়মটা হচ্ছে এটা, তুমি যদি এক অরবিটালে থাকতে চাও তোমাকে অবশ্যই অপোজিট স্পিনে থাকা লাগবে। একজন আপ স্পিনে থাকলে একজন ডাউন স্পিনে থাকবে। কে যে আপে থাকবে কে যে ডাউনে থাকবে কে জানে। তবে নর্মাল কনভেনশন হচ্ছে এইটা, মানে আমরা নর্মালি এভাবে লিখি। হ্যাঁ, সো তার মানে ইন টু বি অনেস্ট এইটা আসলে এইরকমও হইতে পারে। এই প্রথম ইলেকট্রন ডাউন স্পিন, দাঁড়াও ঠিক মতো লিখি, কোন দিকে দিব? হইল না, হইল না, দূর, এই যা তো ডিলিট করে দিয়ে নর্মালি। এই যে প্রথম ইলেকট্রন হয়তোবা তোমার ডাউন স্পিনে আছে, পরেরটা হয়তোবা আপ স্পিনে আছে, এটাও হইতে পারে। বাট আমরা এইভাবে নর্মালি লিখি না, নর্মালি আমরা লিখি এইভাবে। বাট এটাও ভ্যালিড, এটাও ট্রু, মানে যে কোনো ইলেকট্রন যে কোনো স্পিনেই থাকতে পারে।
যেটা যেদিকে থাকুক না কেন তার পাশের যে পেয়ার্ড ইলেকট্রনটাকে বলে পেয়ার্ড, হ্যাঁ, ওর সাথে জোড় বাঁধা আর কি, ও তার উল্টা দিকে থাকবে আর কি। দ্যাটস দ্য সিস্টেম, বুঝেছো? ওকে, ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। সো আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মনে হয়, এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তাহলে আমি আবার একটু লাস্ট সামারাইজ করে দিই। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং। কোনো একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে বলছি? 2টা। সেই 2টাকে আমরাকে একটাকে লিখবো আপ স্পিন, হইলো না? ভালো সুন্দর হইলো না? সুন্দর নাইলে আমার কাছে আবার কেমন লাগে, রাইতে ঘুমাইতে পারবো না যা হারে। এই যে আরেকটা কি থাকবে বলো? ডাউন স্পিনে থাকবে। আচ্ছা দাঁড়াও, সৌন্দর্য করিলেই, হ্যাঁ খুব সৌন্দর্য হয়েছে। ওকে ঠিক আছে, একটা আপে আর একটা থাকবে আমাদের ডাউনে, এই যে এরকম। তারপরে আরও কি করব? প্রথম ইলেকট্রনটাকে আমরা কি দিব? প্লাস হাফ, পরেরটাকে কি দিব? মাইনাস হাফ। তবে আল্লাহর কসম কইতেছি, এরা যে কোনোটাই যে কোনো কিছু হইতে পারে, এটা আমাদের দেশের নর্মাল কনভেনশন। প্রথমটাকে দিব প্লাস হাফ, পরেরটাকে দিব হচ্ছে মাইনাস হাফ। হাফ মানে এগুলো প্রবাবিলিটি। হ্যাঁ বাইরের দেশে কি করে? ওরে বাবারে, ফোলাটাকে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, ক্লোজ ডোর ডিসকাশন আমি আজকে আর করতেছি না, অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। এই যে এইখানে আমরা আলোচনা করব এবং তোমাদের আমি প্রমাণ করাবো যে উপশক্তি স্তর আর অরবিটাল আসলে একই কিনা, এটা আগামী ক্লাস, ঠিক আছে? এই যে তোমাদের বইতে যে পেঁচায় ফেলায়, এটা ক্লোজ ডোর ডিসকাশন, এটা কারোর সাথে আলোচনা করার দরকার নেই। তুমি জাস্ট জেনে রাখো যে ঘটনাটা কি, আর তুমি নিজে যখনই বুঝবা তখনই দেখবা যে তোমাদের বইয়ের অথর্বতাগুলা কি, এবং যখন ওটা বুঝতে পারবা তখন তুমি স্যারের ভুলগুলো বুঝে বুঝে পরীক্ষা আনসার দিতে পারবা, যে স্যার এখানে আসলে এইটা বললে ওইটা বুঝাইছে। সো তুমি কারেক্ট আনসারটা প্রেসাইজলি ধরতে পারবা। তোমরা মনে আমার কথা বোঝো নাই, মানে যেহেতু একটাকে আরেকটা বলে ডাকে, তারা নিজেরাই বোঝে না। সো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে ঘটনাটা কি। ওকে, তারপরে চলো, এই যে তোমাদের বইয়ের কি একটা স্ক্রিনশট আছে, দেখো এখানে কি বলছে। 2n² রুল আগামী দিন দেখাবো। দুই একটা নমুনা প্রশ্ন ছিল, এইগুলো দেখো এইচএসসির প্রশ্ন তুমি সলভ করতে পারবে আর কি, চেষ্টা করো। হ্যাঁ, এটাও দেখো এইচএসসির প্রশ্ন, দেখবো না আর কি। ওকে, সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস হবে তোমাদের 18 তারিখে। ওকে, আল্লাহ হাফিজ। ওকে।